দূরে যে যেখানে থেকে শুনছেন এই মুহূর্তে রেডিও সারাবেলা ৯৮.৮ FM। এই মুহূর্তে রাতুল আছে আপনাদের সাথে এবং আমার সাথে রয়েছে শাহাদুল এবং আজকের অতিথিরা, এবং সেই সাথে রয়েছেন কৃষ্ণকমল দাদা। এবং পুরো একটি সপ্তাহ পর আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কিন্তু ভৌতিক ঘটনা অবলম্বন অনুষ্ঠান ভূতবেলা নিয়ে। থাকতে চাই পুরো ২ ঘন্টা। আর এখন ঘড়িতে সময় আমাদের ৯টা বেজে ৫ মিনিট। আর বাইরের পরিবেশটা যেহেতু শীতকাল এসেই গেল, আর এরকম শীতকালে ভৌতিক ঘটনার যে বিষয়গুলো ব্যাপারগুলো কেমন যেন অন্যরকম, তাই না? আমার কাছে বিশেষ করে দারুণ মনে হয়, যেমন বৃষ্টির রাতে, সেই সাথে যখন শীতকাল থাকে, শীতের মধ্যে লেপ মুড়ি দিয়ে, কাঁথা মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে নিজের ঘরের মধ্যে বসে ভৌতিক ঘটনা শোনার ব্যাপারটাই কিন্তু দারুণ, তাই না? তো যাই হোক, আপনাদের সাথে আছি পুরো ২ ঘন্টা। অনেক কথা হবে, অনেক ভৌতিক ঘটনা আজকে শোনা হবে। আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন একজন অতিথি, তার কাছে ঘটনা শুনবো, এবং সেই সাথে আমার কাছে আপনাদের পাঠানো একটি না কয়েকটি ভৌতিক ঘটনা রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাবো। যেহেতু আপনারা ইমেল পছন্দ করেন, তাই আজকের অনুষ্ঠানের প্রথম আয়োজনটি হতে চলেছে একটা মেইল, যে মেইলটি আমি আপনাদেরকে গত সপ্তাহে পড়ে শুনিয়েছিলাম, অর্থাৎ অনুষ্ঠানের শেষের দিকে, যেটি আমাদেরকে পাঠিয়েছিলেন তানভীর প্রধান ভাই। সময় স্বল্পতার কারণে তার পুরো ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনাতে পারিনি, আর তাই আজকে আমি সেই ঘটনাটি দিয়েই শুরু করতে চাই। তো উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কিছু মানুষ থাকে ছোটবেলা থেকেই ভয়ের সাথে একটা বোঝা পড়া থাকে তাদের। ভয় সহজে তাদের দমাতে পারে না, কিন্তু তাদের যদি ভয় একটা বার পেয়ে বসে, তবে সেটাই হয় ভয়াবহ রকমের একটা ভয়। তেমনি একজন লোক হলেন রাশেদ ভাই, যিনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। আসসালামু আলাইকুম রাতুল ভাই ও প্রিয় লিসেনার, আমি মোহাম্মদ তানভীর প্রধান। বেশ কিছু সপ্তাহ পরেই একটা অদ্ভুত সত্যি ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তাই কথা না বাড়িয়ে চলুন মূল ঘটনায় ফেরা যাক। রাশেদ ভাই এই পেশায় আসার আগে অ্যাম্বুলেন্স চালকের সহকারীর কাজ করেছেন। তিনি প্রায় এই পেশায় ছিলেন ৩ বছর। তার কথা মতো এই জগতের অনেক কিছুই তার চেনা। কত বিচিত্র পরিবার, কত রোগী, কত লাশ তিনি জীবনে দেখেছেন, তার সঠিক কোনো হিসেব নেই তার কাছে। তিনি নিজে যখন অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে এই পেশায় আসলেন, তিনি তখন ২৫ বছরের যুবক। এই পেশার সাথে এতগুলো বছরের পূর্ব অভিজ্ঞতার কারণে তার আর নতুন করে ভাবতে হয়নি, বরং তিনি এখানে আরো গভীর হয়ে জড়িয়ে পড়েছিলেন। ঘটনার আগের দিন তিনি বাসাতেই ছিলেন। এমন সময়ে তার কাছে একটা ফোন আসলো। মহল্লার পরিচিত এক বড় ভাই কল দিয়েছেন তাকে নাকি জরুরিভাবে গলির মোড়ের চায়ের দোকানে দেখা করতে বললেন। রাশেদ ভাই যখন দেখা করতে গেলেন, তখন প্রায় বিকেল শেষ হয়ে গেছে। মহল্লার সেই বড় ভাই তাকে বললেন, রাশেদ, তুমি তো কাছের ছোট ভাই, তাই তোমাকেই ডাকলাম। আমার এক পরিচিত লোকের বছর বিশেক একটা ছেলে মারা গেছে। আসলে মারা গেছে বলতে সুইসাইড করেছে ও। ওদের বেশ সম্ভ্রান্ত পরিবার, তাই আসলে ব্যাপারটা জানাজানি করতে চাচ্ছে না। লাশটা নিয়ে একটু গ্রামে দাফন করতে যাচ্ছে, যাতে কোনো পুলিশি ঝামেলা না হয়। আর আমাকে বলল যেন একটা অ্যাম্বুলেন্স ঠিক করে দিই। যেহেতু তুমি আমার কাছের লোক, তাই তোমাকেই বললাম, লাশটা যদি একটু রংপুরে পৌঁছে দিতে। রাশেদ একটু চিন্তা করে বলল, ঠিক আছে ভাই, সমস্যা নেই, আমি পৌঁছে দেব, কিন্তু কখন রওনা দেব? লোকটি তখন জানালো, আচ্ছা, তিনি তখন বললেন লোকটি তাকে জানাতে চাচ্ছে। আচ্ছা, এই কথা হওয়ার পর এই লাশ নিয়ে রাতে রওনা দিতে আশেপাশে রাতে যেতে হবে, এবং যাতে করে আশেপাশের কোনো লোকজন বুঝতে না পারে। যদি বোঝে তাহলে সেটা তাদের মান সম্মানের ব্যাপার হয়ে যাবে। রাশেদ ঠিকানা নিয়ে সেখান থেকে চলে আসলো, কারণ ঢাকা থেকে এতটা পথ যাবে, আর এই মুহূর্তে তার একটা প্রস্তুতির ব্যাপার আছে। সে রাস্তায় হাঁটতে হাঁটতে তার সহকারী ছেলেটাকে একটা কল দিল, কিন্তু রাশেদ নিজেই তাকে 2 দিনের জন্য ছুটি দিয়েছিলেন। তবুও কল দিলেন, কারণ এত দূরের পথ, সে যদি সাথে যায় তাহলে ভালোই হয়। কিন্তু সহকারী ছেলেটা জানালো কালকে তার কাকার বিয়ে, আর তার জন্য এবার না গেলেই ভালো হয়। সে বারবার অনুরোধ করতে থাকে, কিন্তু কি আর করার। বাধ্য হয়ে রাশেদ তখন একাই যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বাসায় গিয়ে সব কাজ শেষ করে রাশেদ তার গাড়ির সবকিছু মোটামুটি চেক করে নিলেন। এসব চেক করতে
রাত আনুমানিক 8টা বেজে গেল। বড় ভাইয়ের দেওয়ার ঠিকানা অনুযায়ী সেই বাসার নিচে যান। দারোয়ান গেট খুলে দিতেই তিনি অ্যাম্বুলেন্স নিয়ে গ্যারেজে প্রবেশ করলেন। এই বাসায় যে কেউ একজন আত্মহত্যা করেছে বা মারা গেছে তা মনেই হলো না রাশেদের, কারণ এত বছরের অভিজ্ঞতা। সে জানে ঢাকায় কেউ মারা গেলে তাকে গ্যারেজে কাফন পরিয়ে খাটিয়াতে রাখা হয়, কিন্তু এখানে কোনো কিছুই রাশেদের স্বাভাবিক মনে হচ্ছে না। রাশেদ গাড়িটা নিয়ে ভেতরে প্রবেশ করতেই মহল্লার সেই বড় ভাই তার দিকে এগিয়ে আসেন। তারপর রাশেদকে নিয়ে উপরে উঠলেন। 4 তলায় উঠে একটা দরজায় কলিং বেল চাপতেই একজন মধ্যবয়স্ক মহিলা দরজা খুলে দিলেন। খেয়াল করে দেখলেন ডাইনিং রুমের মেঝেতে লাল বড় ফুল প্রিন্টের একটা বিছানার চাদরে ঢাকা সেই লাশটি পড়ে আছে সেখানে। বাসা ভর্তি তখন বেশ ভালোই মানুষজন জড়ো হয়েছে। সবার চেহারা মলিন, মনে হলো সারাদিনের চিন্তা আর কান্নাকাটিতে সবাই ক্লান্ত হয়ে পড়েছেন। রাশেদকে দেখে মারা যাওয়া সেই ছেলের বড় ভাই এগিয়ে আসলেন। তারপর তার সাথে কথা বলে লাশ নিচে নেওয়ার কথা বললেন। রাশেদ বলল, লাশ এতদূর নিয়ে যাব, আপনি একটা কফিনের ব্যবস্থা করেননি? এই লাশ এতটা পথ যাবে কি করে? ছেলের বড় ভাই জানালো, আসলে ভাই, আমরা কাউকে জানাতে চাচ্ছি না। এই বিষয়টা আমরা চাচ্ছি যেন কোনোভাবে জানাজানি না হোক। এমনকি এই বিল্ডিংয়ের অনেক লোকও জানে না আমাদের বাসায় কি হয়েছে আজ। তাই তো আপনার মতো একজন পরিচিত লোককে খুঁজে আনালাম। আর যে আপনার সাথে যোগাযোগ করেছে সে আমার বন্ধু, আর এই জন্য আমরা কফিন বা খাটিয়ার কোনো ব্যবস্থা করিনি। যাই হোক, লাশটাকে আমরা এভাবে আপনার গাড়িতে নিতে চাচ্ছি। এই কথা বলে সেই বাসার আরও 2জন ছেলে মানুষ সহকারে লাশটাকে হাতের ওপর তোলানো হলো। রাশেদ হাত লাগালো এবং লাশটা নিয়ে যেতে যেতে একটা বিষয় অনুভব করলো। আচ্ছা, লাশটা যখন হাতের ওপর তুলে মেইন দরজা পার করতে রাশেদের মনে হলো জীবনে সে বহু লাশ কাঁধে তুলেছে, কিন্তু মানে এখন এমন একটা মনে হচ্ছে যে সেই লাশটা যেন সে একাই ধরেছে, আর কেউ ধরেনি, এতটা ওজন। এদিকে লাশের শরীর ঠান্ডা, হাতের স্পর্শে যেন তার শরীরের ভেতরটা হিমশীতল ভাব এনে দিল। কর্মজীবনে এই প্রথম একটা লাশ নিয়ে তার শরীরের মাঝে কেমন যেন একটা ভয়ের শিহরণ বয়ে গেল। অনেক কষ্টে লাশটা নিয়ে যখন সবাই নিচে আসলো, তখন রাশেদ অ্যাম্বুলেন্সের পেছনের দরজা খুলে স্ট্রেচারটা বের করলো। লাশটি স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সের ভেতর নিয়ে রাশেদ দরজাটা বন্ধ করে দিল। লাশটি তখন সেই লাল চাদর দিয়ে ঢাকা রয়েছে। রাশেদ মহল্লার সেই বড় ভাইয়ের সাথে বাসার বাইরে চা খেতে আসলো। তখন দেখলো গেটের বাইরে আরো 2টো গাড়ি দাঁড়ানো, আর সেই গাড়ির 2জন ড্রাইভার সেখানে দাঁড়িয়ে কথা বলছে। মহল্লার সেই বড় ভাই জানালো এই 2টো গাড়িও যাবে সেই লাশের গাড়ির সাথে। সেই সাথে ড্রাইভারদের সাথে পরিচয় হয়ে নিয়ে 4জন মিলে গেল চা খেতে। চা খাবার এক ফাঁকে রাশেদ সেই বড় ভাইকে একটু দূরে ডেকে নিয়ে একটা অবাক করা কথা বলল, ভাই, একটা ব্যাপার খেয়াল করেছেন? লাশটা যখন মেঝে থেকে তুললাম আমার কাছে মনে হলো অনেক ভারী কোনো একটা ঠান্ডা বস্তু হাত দিয়ে ধরেছে, তাও আবার একা। মনে হচ্ছে আপনারা কেউ নেননি, আমি একাই তুলেছি। আমি আসলে বুঝতেই পারছিলাম না যে আপনারাও লাশটা ধরেছেন। মহল্লার সেই বড় ভাই কিছুটা চিন্তিত মুখে বলল, আসলে রাশেদ, আমিও ঠিক এই ব্যাপারটা খেয়াল করেছি। এত বেশি ওজন হওয়ায় মানে আমার হাতের উপর পড়েছিল, আমার কাছে মনে হচ্ছিল এই বুঝে ছেড়ে দেই। এমন লাশ তো সমস্যা একটু থাকবেই, আর আপনি তো এই জগতেরই লোক, তাই আমার থেকে এই বিষয়ে আপনারই ভালো জানার কথা। এসব কথোপকথনের মাঝে সেই বাসার দারোয়ান এসে জানালো বাসার সবাই রওনা দেওয়ার জন্য তৈরি হয়ে বাসার নিচে অপেক্ষা করছে। অন্য 2জন ড্রাইভার সহ সবাই খাওয়া শেষ করে ছুটল বাসার দিকে। তারা যখন গেটের কাছে পৌঁছলো তখন দেখলো লাশের সাথে পরিবারের সবাই এবং আত্মীয় স্বজন যারা গ্রামে যাবে তারা যে যার মতো গাড়িতে উঠে পড়ছে। রাশেদের অ্যাম্বুলেন্সে যাওয়ার মতো একটা মানুষও বাকি নেই। রাশেদ তখন তাদের এমন আচরণে খানিকটা অবাক হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগলো, এত বড় একটা পরিবার, এত কাছের মানুষ চারপাশে, কিন্তু আজ লাশের সাথে যাওয়ার মতো মানুষ নেই। রাশেদকে বলা হলো গাড়ির আগে পরে যেমনই হোক না কেন সেই গাড়ি নিয়ে যেন রংপুর মেডিকেল মোড়ে দাঁড়ায়। তো তখন প্রায় রাত 9টা।
সব কাজ শেষ করে সবাই রওনা দিল। দুটো গাড়ির একটি সামনে, মাঝখানে রাশেদের গাড়ি, তারপর আরও একটা গাড়ি। গাড়ি যখন গাবতলী থেকে সাভারের রোডে যাচ্ছে তখন রাস্তায় থাকা জ্যামের কারণে গাড়িগুলো অনেকটা আগুপিছু হয়ে যায়। ফলে একটা সময় সে অন্য গাড়িগুলোর সামনে চলে যায়। সেই অন্য গাড়িগুলো তার সামনে চলে যায়। গাড়ি যখন বাইপাইল মোড় পার হয়ে হাইওয়েতে নামলো তখন রাত প্রায় 12টা। রাশেদ লাশের সাথে তখন একা। অ্যাম্বুলেন্সের রিয়ার ভিউ মিররে তখন সে লাশটাকে দেখে নিল একবার। যেমন রেখেছিল তেমনই আছে, শুধু ঝাঁকুনিতে চাদরটা এদিকে ওদিকে সরে গেছে মনে হয়। আজকের হাইওয়েটা কেমন যেন বেশি শুনশান মনে হচ্ছে, নিস্তব্ধ লাগছে রাশেদের কাছে। আকাশে একটা গোল চাঁদ আছে বটে, কিন্তু কিছু সময় পর পর যেন কালো মেঘে ঢেকে যাচ্ছে বারবার। শুধু হুস হুস শব্দ করে অপর পাশ থেকে আসা গাড়িগুলো পাশ কাটিয়ে চলে যাচ্ছে খুব দ্রুত। হাইওয়েতে রাতে একা গাড়িতে লাশ নিয়ে বাইপাইল পার হওয়ার পরে অ্যাম্বুলেন্সের সাইরেনটা অন করে দিয়েছিল রাশেদ। কিন্তু মিনিট 20 চলার পরে হঠাৎ করে গাড়ির সাইরেনটা দু একবার কেমন যেন শব্দ করে বন্ধ হয়ে গেল। কয়েকবার মেইন সুইচ চেপেও সেটাকে অন করা গেল না। এমন তো কখনো হয় না। সাইরেনের তার ছিঁড়ে গেল নাকি স্পিকার কেটে গেল, এমন কিছু কথাবার্তা সে মনের মধ্যে ভাবছিল এবং সে ভাবলো যে সে গাড়ির এমার্জেন্সি লাইট জ্বালিয়ে রাস্তার পাশে গাড়িটাকে দাঁড় করালো এবং সিদ্ধান্ত নিল সে গাড়ি থেকে নেমে দেখবে গাড়িতে কি হয়েছে। নামার পর সে চারপাশে অনেক বেশি কালো অন্ধকার ঘিরে ফেলেছে। জ্যোৎস্নাটাকে ঢেকে দিয়েছে বিশাল এক বড় কালো মেঘ। চারপাশে তখন একটা দমকা বাতাস ভেসে আসছে। হাইওয়ের পাশে থাকা গাছগুলোর পাতা কেমন যেন সরসর করে উঠছে সেই বাতাসে। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সে দরজা খুলে দাঁড়িয়েছিল এবং দেখলো তেমন কিছু বোঝা যাচ্ছে না এবং সব কিছু ঠিকই আছে। দুবার হাত দিয়ে সেটাকে বাড়িয়ে দিল একবার। এরপর গাড়িতে এসে গাড়িটা অন করে কয়েকবার সাইরেনের সুইচ চাপ দিল, কিন্তু কোনো কাজ হলো না। তাই সে সিদ্ধান্ত নিল এভাবেই গাড়ি চালিয়ে যাবে। বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পর হঠাৎ করে অ্যাম্বুলেন্সের সাইরেনটা একা একাই বেজে উঠল। হুট করে বেজে ওঠায় সে কিছুটা চমকে উঠল এবং অবাক হলো। এত কিছু করেও কোনো কিছু হলো না, আবার একা একাই কাণ্ড। রাশেদ চেক করার জন্য সুইচটা অফ করলো। না, এবার সব কিছু ঠিকই আছে আগের মতো। তারের কোনো লুজ কানেকশন ভেবে ব্যাপারটা তেমন পাত্তা দিল না সে। সাইরেন তখনও অফ আছে। আকাশের মেঘ কেটে গিয়েছে, তখন চাঁদের দেখা মেলেছে। বাইরে সেই সাথে দমকা বাতাসটাও অনেকটা কমে গেছে। হঠাৎ ঘটল একটা অদ্ভুত ব্যাপার। গাড়িতে থাকা রেডিওটা একাই অন হয়ে গেল, যেটা কখনো সম্ভব ছিল না। অন হয়েই মনে হচ্ছে যেন ফ্রিকোয়েন্সি পাচ্ছে না ঠিক মতো, কেমন যেন একটা শব্দ করছে, আবার সঙ্গে সঙ্গে নিজে থেকে অফ হয়ে গেল। আবার চারপাশে নিস্তব্ধ, মানে রেডিও যে অন করেছিল সেটা বোঝার কোনো লক্ষণই নেই। কিছু সময় পর রেডিও একা একা অন হয়ে গেল। একা একা চ্যানেলগুলো বারবার পাল্টে যাচ্ছিল আর কিছু অদ্ভুত শব্দ ভেসে আসছিল। রেডিও রাশেদ তখন হাতটা বাড়িয়ে টাচ স্ক্রিন চাপতে লাগলো। কোনো কাজ হলো না। রেডিও কাজ করছে তার নিজস্ব নিয়মে। ঠিক সেই সময়ে বাপাশে থাকা অ্যাম্বুলেন্সের রিয়ার ভিউ মিররে চোখ পড়ল রাশেদের। আর এক মুহূর্তের জন্য মনে হলো যেন কালো ছায়াটা সরে গেল, মানে কোনো একটা ছায়া সরে গেল সেখান থেকে। চোখের পলক পড়তে না পড়তে যেন অন্ধকারে মিলে গেল সেটা। ভয়ের একটা হিমশীতল স্রোত নেমে গেল তার শির দাঁড়াবে। এই নির্জন রাস্তায় একা গাড়িতে এমন একটা লাশের সাথে। রাশেদ তবুও নিজের ভয়কে পাত্তা না দিয়ে সে ভাবল চোখের ভুল। সে সেসবকে পাত্তা না দিয়ে গাড়ির গতি আরো কিছুটা বাড়িয়ে দিল। আকাশটা তখন আরো আগের থেকে বেশি মেঘাচ্ছন্ন লাগছে। চারপাশে যেন আজ অজানা শ্বাসরুদ্ধকর পরিবেশ। হঠাৎ অ্যাম্বুলেন্সের মাঝ থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসলো তার কানে। কিছু একটা যেন ফিস ফিস করে কোনো একটা কথা বলল, যা ভালো করে বোঝার আগে সেই শব্দটা যেন বাতাসে মিলিয়ে যায়। একটু পরে তার শরীর ছুঁয়ে গেল যেন হিমশীতল একটা ঠান্ডা শীতল পরশ। তার কাছে মনে হচ্ছে সেই বাতাসটা তার শরীরটাকে স্পর্শ করে নিমিষেই হারিয়ে গেল। এবার কিছুটা ভয় করতে লাগলো রাশেদের। ভয়ে তার হাত কাঁপতে শুরু করলো। সে গাড়ির গিয়ার পাল্টাতে গিয়ে বারবার ভুল করছিল। রাশেদ সেই মুহূর্তে খেয়াল করলো রাস্তার দুপাশে যে বড় বড় গাছগুলো ছিল সেই গাছের ছায়াগুলো যেন আরো বেশি বড় হয়ে উঠেছে।
সেই ছায়াগুলো মনে হয় সে পুরো রাস্তাটাকে ঘিরে ফেলেছে। পুরো রাস্তাটাকে তার যেন মনে হচ্ছে সেই অন্ধকার গহীনে তার গাড়িটা ঢুকে যাচ্ছে। গাছের ছায়ার দিকে তাকাতেই সে দেখল আরো ঘন কালো একটা অন্ধকার যেন গাড়ির উপর দিয়ে পার হয়ে সামনের অন্ধকারে মিলে গেল। রাশেদের মনে হলো অ্যাম্বুলেন্সের মাঝে থাকা লাশটা একটু নড়ে উঠল হঠাৎ করে। যদিও সে জানে এটা কখনোই সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু তার অনুভূতি তখন বলছিল ভিন্ন কিছু, আজ হয়তো খারাপ কিছু করতে চলেছে তার সাথে। আর একটু সামনের দিকে এগিয়ে যেতেই হাইওয়ের দুপাশের গাছের সারি শেষ হয়ে গেল। তখন একটা বড় পুকুর আর অন্য পাশে ফসলি জমির দেখা মিলল। ঠিক তখনই রাশেদ খেয়াল করলো রাস্তার উপরে থাকা তার গাড়ি থেকে কিছুটা দূরে একটা জমাট বাঁধা কালো অন্ধকার। গাড়ির হেডলাইটের আলো যেন সেই অন্ধকার আলো অতিক্রম করতে পারছে না। আর একটু কাছে এগোতেই মনে হলো সেই জমাট বাঁধা কালো অন্ধকার একটা মানুষ অবয়বের মতো। রাশেদ আর গাড়ি থামাতে পারল না। সে জমাট বাঁধা সেই অবয়বের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল। আর গাড়ির ধাক্কা খেয়েই সেই অন্ধকারের কিছুই হলো না। গাড়ি যেন জমাট বাঁধা অন্ধকার ফুরিয়ে বেরিয়ে গেল সামনে। ঠিক তখনই গাড়ির পেছন থেকে ভেসে আসতে লাগলো ঠক 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 এমন একটা শব্দ। গাড়ির মিটারে তখন ঘন্টায় প্রায় 70 কিলোমিটারের উপর গতি দেখাচ্ছে, কিন্তু এত স্পিডে চলা একটা গাড়ির পেছনের দরজায় কে নক করতে পারে? ভয়ে যেন তার পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল। গাড়ির গতির সাথে পাল্লা দিয়ে যেন সেই ঠক ঠক শব্দ বাড়তেই লাগলো। রাশেদ বাধ্য হয়ে গাড়ির গতি কিছুটা কমিয়ে দিল। আর সাথে সাথেই যেন সেই নক করার শব্দটা হাওয়ায় মিলিয়ে গেল। একটু সামনের দিকে যেতে গাড়ি থামিয়ে দিল রাশেদ। গাড়ি রাস্তার পাশে দাঁড় করিয়ে পানির বোতলটা হাতে নিয়ে নামলো সে গাড়ি থেকে। চোখে মুখে পানি দিল কিছুটা। এবার কিছুটা স্বস্তি বোধ করলো। সবকিছু কেমন যেন একটা মনের ভুল ভেবে উড়িয়ে দিল সে। কিন্তু কেন যে হঠাৎ করে তার গাড়ির পেছনে এমন শব্দ হলো সে বুঝতে পারছে না। তাই সে পেছনের দরজা চেক করার কথা মনে পড়লো। তবে গাড়ির পেছনে হয়তো বা তার জন্য না যাওয়াই ভালো ছিল। গাড়ির পেছনের গ্লাস বেয়ে তখনও গড়িয়ে পড়ছে রক্তের ফোঁটা। আর সেই সাথে থোকা থোকা লেগে আছে সেখানে সেই জমাট বাঁধা রক্তের দাগ। তবে কি চলন্ত গাড়িতে রক্তাক্ত হাতে কি নখ করেছিল? রাশেদ তখন পড়েছে ভয় সংকটে। গাড়ির ভেতরে অস্বাভাবিক সমস্যার সাথে এক লাশ, আর বাইরে অজানা বিপদ। কি করবে কিছু বুঝতে না পেরে সে কিছু সময় দাঁড়িয়ে থাকলো সেখানে। এরপর কয়েক মিনিট সবকিছু চলার পর সে স্বাভাবিকভাবেই গাড়িতে উঠল। লাশের দিকে খেয়াল করলো, দেখলো না, সবকিছু ঠিক আছে। ভয়টা ভুল ভেবে আবারও সে রেডিওটা অন করে যাত্রা শুরু করলো রাশেদ। গাড়ির সবকিছু যেন স্বাভাবিক হয়ে গেল। বেশ অনেকটা সময় নিয়ে গাড়ি চালিয়েছে সে। ভয় অনেকটা কেটে গেছে এখন। সামনের গাড়িগুলোর কোনো খবর নেই। মনে হচ্ছে তারা আস্তে গাড়ি চালার কারণে, বিভিন্ন জায়গায় থামার কারণে সেগুলো অনেকটা পথ পেরিয়ে গেছে। এভাবে রাশেদের গাড়িও জোরে টান দিল। এভাবে কিছু সময় চলার পর আবারও রেডিওতে দেখা গেল সেই আগের সমস্যা। ফ্রিকোয়েন্সি ঠিক মতো পাচ্ছে না, এমন একটা শব্দ হচ্ছে। একটা সময় সেটি আবার একা একাই থেমে গেল। রাশেদ তখন গাড়ির গতি কিছুটা কমিয়ে রেডিওতে একটা চাপ দিতে থাকে, কিন্তু এবারও কোনো কাজ হয় না। রেডিওটি অফ হয়ে যায়। এর মাঝে রাশেদ খেয়াল করে অদ্ভুত একটা সমস্যা। গাড়ির মাঝে অস্বাভাবিক রকমের ঠান্ডা অনুভব করছে সে। ঠান্ডায় যেন হিম হয়ে যাওয়ার মতো অবস্থা তার শরীর। এর মাঝে সে খেয়াল করলো একটা ডানা ঝাপটানোর শব্দ, এবং সেটি তার কান ঘেঁষে যেন সামনের দিকে এগিয়ে গেল। হঠাৎ শব্দ করে মিলিয়ে গেল এবং আবার ফিরে আসলো। দপ করে ফিরে আসে সেই শব্দের অনুসরণ করে দেখলো একটা পেঁচা পাখি। সেই পেঁচা পাখি বসেছে তার গাড়ির সাইড ভিউ মিররের ওপর। পেঁচাটার সামনের দিকে অবাক হয়ে বসেছে। এত জোরে গাড়ি চলছে, তবু সেই পাখির শরীরে কোনো পালও করছে না। সেই পাখির কোনো সমস্যাই হচ্ছে না বসে থাকতে। রাশেদ তার গাড়ির গতি আবারও বাড়িয়ে দিল, কিন্তু তবুও কোনো পরিবর্তন আসলো না সেই পাখির। একটু পরে এই পাখিটা সোজা হয়ে বসা অবস্থায় মাথাটা ঘুরে তাকালো রাশেদের দিকে। পাখির চোখের দিকে তাকাতেই ভয়ে যেন হৃৎপিণ্ডর আরো সিটিয়ে উঠল পাঁজরের সাথে। পাখির চোখের মাঝে কোনো মনি নেই। তার জায়গায় কেমন যেন রক্তের মতো দাগ তার চোখ বেয়ে যেন গড়িয়ে আসছে। আগুনের মতো একটা লাল আভা দেখা যাচ্ছে তার চোখে।
এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাশেদের দিকে। এই চোখে যেন একটা টান আছে। কিসের সেই আকর্ষণ কিছু বুঝতে পারছে না সে, এবং সে পাখিরা কি বোঝাতে যাচ্ছে রাশেদকে। এর মাঝেই কিছু একটা শব্দ আসলো পেছন থেকে, খসখস শব্দ। কিন্তু সেদিকে আর ফিরে দেখার মতো ক্ষমতা নেই তার। পাখির চোখের মোহে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে রাশেদ। ঠিক এর মাঝে রাশেদের শরীরটা ঠান্ডা কিছুর স্পর্শে যেন আরো বেশি শিউরে উঠল। কয়েক সেকেন্ডের মাঝেই ওর যেন সবকিছু ওলটপালট হয়ে গেল। সে বুঝতে পারছে না। সে পেছন ফিরে তাকাতেই এক ঝটকায় দেখলো স্ট্রেচারের উপরে কাপড়ে ঢাকা সেই লাশটা নেই। সেটা যেন এক ঝটকায় উঠে বসেছে এবং তার মাথার কাছে, আর ঠান্ডা হাতের স্পর্শ রেখেছে রাশেদের কাঁধে। আর কিছু ভাবার সময় নেই তার। মনে হলো আজই তার জীবনের শেষ দিন। কয়েক মুহূর্তের সামনে তাকাতেই যেন দেখলো পাখিটা তার চেয়ে আরো বেশি কাছে, তার মুখের দিকে ঠোঁট বেয়ে কিছু একটা গড়িয়ে পড়ছে। ঠিক তখনই কিসের সাথে যেন একটা প্রচন্ড ধাক্কা খেল সে। আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে আসলো। তার আর কিচ্ছু মনে নেই। হঠাৎ মনে হলো তার হাত ধরে টান দিচ্ছে কেউ। মাথাটা ঝিমঝিম করতে করতে সে বাইরে এসে শুয়ে পড়ল। চোখ খুলে দেখল যাদের ছেলের লাশ নিয়ে যাচ্ছিল তারা ঝুঁকে আছে তার মুখের দিকে। সেই ছেলের ভাই তাকে বলল, রাশিদ কি হয়েছে তোমার? চা খাওয়ার জন্য থেমেছিলাম আমরা সামনে, যে তুমি আসো, তুমি এলে আমরা একসাথে যাবো, কিন্তু তোমার গাড়ি তো দেখতে পেলাম না। না পেয়ে তোমাকে ফোনে কল দিই, কিন্তু তুমি ফোন রিসিভ করছিলে না। পরে আমরা আবারও ব্যাক করি, রাস্তায় কিছু হলো কিনা। এদিকে কিছুটা এগিয়ে আসতে দেখি তোমার গাড়ি রাস্তার পাশে একটা ছোট জঙ্গলি গাছের মধ্যে ঢুকে পড়েছে। আমরা এসে দেখি তোমার মাথায় আর হাতে গাড়ির ড্যাশবোর্ডের ওপর পড়ে আছে। তুমি অজ্ঞান হয়েছ। রাশেদ তখন সবাইকে সবকিছু খুলে বলল। তার মাথাও ফুলে গেছে 2 জায়গায়। পরে গাড়িটা আবারও রাস্তায় তুলে পেছনে গিয়ে দেখলো লাশের উপরে লাশ উপর হয়ে গাড়ির মেঝেতে পড়ে আছে। গায়ের চাদর যেন শরীরের কিছু একটা অংশ পিছিয়ে ছিল শুধু। দুজনে মিলে আবার স্ট্রেচারে তোলার জন্য সোজা করতে দেখলো চমকে ওঠার মতো ব্যাপার। লাশ ছেড়ে বেরিয়ে আসলো দুজনে দৌড়ে। কিন্তু এটা কিভাবে সম্ভব? লাশের চোখ কোথায়? চোখের জায়গায় জমাট বেঁধে আছে টকটকে লাল রক্ত, যেন কেউ সেটা খুবলে নিয়েছে চোখের মনি। ভয়ে ভয়ে কোনো মতো লাশটাকে তার গায়ে সেই চাদর পেঁচিয়ে ঢেকে দেওয়া হলো এবং ওপরে তোলা হলো। তারপরে সিদ্ধান্ত নেওয়া হলো ড্রাইভারের সাথে আরেকজন বসবে। এরপর দুজনে দড়ি গাড়ির মাঝখানে অ্যাম্বুলেন্সটাকে নিয়ে যাত্রা শুরু করা হলো। ঘণ্টাখানে কার কোনো সমস্যা নেই। ড্রাইভারের পাশে থাকা লোকটা তখন ঘুমে ঝিমুচ্ছিল। মাথা বারবার হেলে পড়ছে জানালার পাশের দিকে। ঠিক সেই সময় কানের পাশ দিয়ে একটা ডানা ঝাপটানোর শব্দ। সামনে তাকাতে চিৎকার করে উঠলেন তিনি এবং বলতে থাকলেন, গাড়ি থামাও, গাড়ি থামাও, গাড়ি থামাও। এই কথা বলে ড্রাইভারের হঠাৎ এমন আচরণে চমকে গিয়ে গাড়ি থামাতেই সেই লোক এক লাফ দিয়ে গাড়ি থেকে নেমে গেলেন। অন্য গাড়ি থেকে আরো কয়েকজন লোক নেমে এসে জানতে চাইলেন কি হয়েছে। তখন সে লোক বলল, ঘুমে একটু চোখ লেগে এসেছিল, হঠাৎ কানের কাছে একটা ডানা ঝাপটানোর শব্দ শুনলাম। তার সামনে তাকিয়ে দেখি একটা পেঁচা পাখি, তার মুখে একটা মানুষের চোখের মতো কিছু একটা। আমি ভালো করে তাকাতেই সেই পাখিটা উড়ে সামনে একটা ঘন অন্ধকারের মধ্যে ঢুকে গেল। আর সাথে সাথে সেই অন্ধকার থেকে কিছু একটা যেন গাড়ির সাথে ধাক্কা খেলো। আসলে ধাক্কা না, মানে মনে হলো একটা অন্ধকার করে বের হয়ে গেল। আমার মনে হলো লাশটা বুঝি আমার পেছন থেকে নড়ে উঠলো। আমি আর নিতে পারছি না এসব। এই লাশের সাথে সমস্যা আছে, আমি এভাবে লাশের সাথে যাব না। রাশেদ তখন বলল, জীবনে সে অনেক লাশ নিয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। কিছু না কিছু সমস্যা অনেক সময় হয়েছে, কিন্তু এবারের মতো এত ভয়ানক সমস্যা আর কখনো হয়নি। এদিকে লাশ থেকে কিছু কিছু গন্ধ ছাড়া শুরু করেছে। লাশটাও ফুলে গেছে বেশ কিছুটা। কি করবে সেটাকে না ভেবে গাড়িটা রাশেদের সাথে গাড়িতে রাশেদের সাথে আরেকজন এসে বসে। তারপরে মোবাইলে কিছু সুরা প্লে করে দুজন মিলে গল্প করতে করতে বাকিটা পথ চলে আসে। সাধারণত লাশ নিয়ে গেলে সেটাকে নামিয়ে দিয়ে সেখান থেকে হালকা করে গাড়ি ধুয়ে তারপর ফিরে আসে রাশেদ। কিন্তু এবার সেটা করা হলো না। কেমন যেন একটা অস্বস্তি লাগছিল তার শরীরের মাঝে। তাই সে টাকাটা নিয়ে সোজা চলে এলো গাড়ি নিয়ে। এরপর ঢাকায় ফিরতেই সন্ধ্যা হয়ে গেল। গাড়িটা একটা গ্যারেজে নিয়ে ভালো করে ধুয়ে নিল। তারপর গাড়ি যেখানে পার্কিং করে রাখে সেখানে রেখে বাসায় চলে যায়।
এখানে বলে রাখি, ঢাকায় অনেক বাসা আছে যেগুলোর পার্কিং এরিয়ার ভাড়া দেওয়া হয়। তেমনি একটা জায়গায় মাসিক ভাড়া হিসাবে রাশেদ তার গাড়ি পার্ক করে। পরদিন সকালে রাশেদ অ্যাম্বুলেন্স নিতে আসলো, কিন্তু সেই বাসার দারোয়ান তাকে ডাকলো। তারপর বলল, ভাই, অনেক মাস তো হলো আপনার গাড়ি এখানে রাখেন। আমি তো সব রাতেই সব কিছু বন্ধ করে শুয়ে পড়ি, কিন্তু কোনোদিন তেমন কিছু হয়নি, কিন্তু আজকে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। রাশেদ তখন বলল, কি ভাই, কি হয়েছে, কি অদ্ভুত ব্যাপার বলুন তো? দারোয়ান তাকে বলতে শুরু করলো, তখন মাঝরাত হবে, আমি গেট লাগিয়ে সবকিছু ভালো করে দেখে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছি। ঠিক তখনই মনে হলো ঘরের বাইরে যেন কিছু একটা খসখস শব্দ করে উঠলো। আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম সবকিছু ঠিক আছে, তেমন কোনো সমস্যা নেই। মনের ভুল ভেবে আবার শুয়ে পড়তেই আবার সেই খসখস শব্দটা ফিরে আসলো। এবারে আমি তেমন কিছু করতে না পেরে আমার হাতের লাঠিটা নিয়ে ঘরের বাইরে বের হলাম। বাইরে তখনও পার্কিংয়ে লাইট জ্বলছে। ঠিক সে সময় আপনার গাড়ির সাইরেনটা বেজে উঠলো। বিশ্বাস করবেন না, একটু এভাবে বেজে উঠতেই যেন অবাক হয়ে গেল, আমার শরীর যেন ধক করে উঠলো। আমি এক দৌড়ে চলে আসলাম আমার রুমে। রাশেদ তখন তাকে অভয় দিয়ে জানালো, আরে এটা তোমার মনের ভুল হবে, গাড়ির চাবি আমার কাছে ছিল, গাড়ি তো অফ ছিল, এমন হওয়ার কোনো সম্ভাবনা নেই, তুমি কিছুটা ভয় পেয়েছিলে, তাই মনের ভুলে এরকম কিছু একটা কল্পনা করে নিয়েছে তোমার। যাই হোক, আমি এত মাস ধরে এখানে গাড়ি রাখি, কোনোদিন তো কোনো সমস্যা হলো না। দারোয়ান তার কথার সাথে একমত, এটাও তো ঠিক, এতদিন তো কোনো সমস্যা হয়নি, হয়তো এটা আমারই কোনো মনের ভুল ছিল। রাশেদ তখন গাড়ি নিয়ে চলে গেল। এরপরে সে 2 দিন বাইরে ভাড়া মেরে আবারও এক সন্ধ্যায় গাড়ি নিয়ে আসলো পার্কিং করতে। গাড়িটা যথাস্থানে পার্কিং করে রাশেদ চলে আসলো বাসায়। পরদিন খুব ভোরে ফোনে রিংটোনে ঘুম ভাঙল তার। কলটা রিসিভ করতেই ভেসে আসলো সেই পার্কিংয়ের মালিকের কণ্ঠ। তিনি বললেন, রাশেদ, তুমি তাড়াতাড়ি এখনই আমার বাসায় চলে আসো। কি হলো কিছু বুঝতে না পেরে রাশেদ রেডি হয়ে চলে গেল সেই বাসায়। গিয়ে দেখে সেই পার্কিং করার জায়গাটায় দারোয়ান রুমের সামনে বাসার মালিক সহ দাঁড়িয়ে আছে। রাশেদ সেখানে যেতেই তাকে বলল, রাশেদ, তুমি তোমার গাড়ির জন্য আজকে অন্য কোথাও ব্যবস্থা করো, এই মাসের ভাড়া তোমার দিতে হবে না। কি হয়েছে রাশেদ সে তার জানতে চাইল। সে দারোয়ান তাকে বলল, প্রতিদিনের মতো আজকেও আমি আমার কাজ শেষ করে শুয়ে পড়েছি, তারপর হঠাৎ করে আবারও সেদিনের মতো খসখস শব্দ, আমি পাত্তা না দিয়ে শুয়ে পড়লাম, কিন্তু শব্দটা বৃদ্ধি পেতে থাকলো। আমি সহ্য করতে না পেরে লাঠি আর টর্চ নিয়ে ঘর থেকে বের হলাম। ভাবলাম কুকুর বিড়াল ঢুকেছে হয়তোবা, সেটা কোনো গাড়ির নিচে ঢুকে থাকবে হয়তোবা, এজন্য এমন শব্দ হচ্ছে। আমি বের হতেই সেটা কেমন যেন শব্দ হতে শুরু করলো এবং আগের মতোই একা একাই থেমে গেল। আমি মনের ভুল ভেবে ফিরে আসতে যাব, আবার ঠিক তখনই শব্দটা শুনতে পেলাম। তবে এবার মনে হলো যেদিকে আপনার অ্যাম্বুলেন্সটা রাখা, শব্দটা সেদিক থেকেই ভেসে আসছে। মনের ভেতর একটা অজানা ভয় আর উত্তেজনা কাজ করছিল। আমি নিচু হয়ে সব গাড়ির নিচে টর্চ ফেললাম, কিন্তু কোথাও কিছু নেই। শব্দটা তখন হচ্ছে। আমি ভয় কাটাতে ভাবলাম, দেখি যে অ্যাম্বুলেন্সের দিকে উঠে দাঁড়াতেই মাথার উপরে লাইটটা দ্রুত করে কয়েকবার জ্বলে নিভে গেল, একবার বন্ধ হয়ে গেল। পুরো গ্যারেজ তখন একেবারে নিখোঁজ কালো অন্ধকার। ভয়ে যেন বারবার আমার হাত পা গুটিয়ে যাচ্ছে। আমি সেই সাথে শব্দটা অনুসরণ করে লাঠিটা শক্ত করে ধরে লাইটটা জ্বালিয়ে এগিয়ে গেলাম আপনার গাড়ির দিকে। কিছুটা কাছে যেতেই আমি নিশ্চিত হলাম আপনার গাড়ির ভেতর থেকে একটা শব্দ ভেসে আসছে। আমি পেছন থেকে লাইট মারলাম ভেতরে, কিন্তু ঘোলা কাচের জন্য আমি কিছু দেখতে পেলাম না। তাই ভালো করে দেখার জন্য গাড়ির সামনে গেলাম। যখন আমি ঘুরে গাড়ির সামনে যাচ্ছি, ঠিক তখনই একটা অদ্ভুত টাইপের পাখি আমার কানের পাশ দিয়ে উড়ে চলে গেল। ভয়ে মাটিতেই পড়ে গিয়েছিলাম। নিজেকে কোনো রকমের সামনে নিয়ে আবারও যখন গাড়িতে লাইটটা ফেললাম, তখনই আপনার ড্রাইভিং সিটের পাশে জানালায় দেখলাম একটা ঝুপঝুপ রক্ত। আর দেখেই মনে হলো মাত্রই কেউ হাত দিয়ে সেটাকে লাগিয়ে দিয়েছে জানালায়। ভয়ে খানিকটা পেছনে এসে সামনে থেকে ভেতরে লাইটটা মারতেই আমার জীবনের চূড়ান্ত ভয়টা পেলাম। একটা চাদরে ঢাকা মানুষ শুয়ে আছে আপনার গাড়ির ভেতর, আর সেখানে দেখতে পেলাম আবছা মুহূর্তে যেন আমি আমার নিজেকে দেখতে পেলাম। এক ঝটকায় সেই চাদরটা সরিয়ে উঠে বসলো একটা আস্ত মানুষ। ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকাতেই দেখতে পেলাম তার চোখের জায়গায় চোখ নেই, চোখের বদলে আছে একতলা রক্তপিণ্ড। আমি আবার চিন্তা শক্তি হারিয়ে ফেলেছি। একটা চিৎকার দিয়ে উপরে সিঁড়ি বেয়ে উঠে যাই। আমার চিৎকার শুনে বাড়ির মালিক বেরিয়ে আসেন। তাকে সংক্ষেপে সব কিছু বলি। তিনি আমাকে সাথে নিয়ে আসতে চান, কিন্তু আমি আর সাহস পাচ্ছিলাম না নিচে আসার। সেই সাথে তাকেও আসতে দেয়নি। রাতটা আমি উপরে বাসাতে কাটিয়ে
সকালে নিচে নেমে এসে দেখি গাড়ির কাছে গিয়ে দেখলাম আমার লাঠিটা পড়ে আছে সেখানে, আর গাড়ির জানালায় তখনও শুকিয়ে যাওয়া রক্তের দাগ, কিন্তু গাড়ির মাঝে চাদর বা সেই মানুষের কোনো অস্তিত্ব নেই। আপনারা বিশ্বাস করবেন না হয়তোবা, আমার সাথে চলুন, আমি দেখাচ্ছি। রাশেদ সহ বাসার মালিক দারোয়ান এগিয়ে চলেছে গাড়ির দিকে, গিয়ে দেখলো আসলেই ড্রাইভিং সিটের পাশে জানালায় রক্তের দাগ। রাশেদ গাড়ির পেছনের ডালাটা খুলে ভেতরে গেল আর দেখলো মেঝেতেও কয়েক ফোঁটা রক্তের দাগ। তার খুব ভালো করে মনে আছে কাল রাতেও সে গাড়ি ওয়াশ করে এনেছে এবং এসব রক্তের দাগ থাকার কোনো কারণই নেই। এত সব কিছুর কোনো উত্তর না পেয়ে বাধ্য হয়ে রাশেদ তখন গাড়িটা নিয়ে গ্যারেজ থেকে বের হয়ে আসে। দুদিন পরে নতুন একটা গ্যারেজ খুঁজে পায়, সেখানে রেখে দেয়, কিন্তু সেখান থেকেও পরদিন সকালে তাকে জানানো হয় এই গাড়ি রাখা যাবে না, কিন্তু তারা কোনো কারণ না বলে গাড়িটাকে বের করে দেয়। এভাবে প্রায় কিছুদিন যেতে রাশেদ একটা হুজুরের সাথে দেখা করলো। সেই হুজুর তাকে পরামর্শ দিলেন গাড়িটা বিক্রি করে দেবার জন্য। পরে রাশেদ সেই গাড়িটাকে একটা গ্যারেজের মালিকের কাছে বিক্রি করে দেন আর একটা নতুন অ্যাম্বুলেন্স কিনে নেন। তবে সেই ঘটনার কোনো ব্যাখ্যা আজও তার কাছে নেই। অদ্ভুত একটা অভিজ্ঞতা রইল তার জীবনের। অন্য সবার মতো ভয় পেয়ে রাশেদ এখানে তার পেশা পরিবর্তন করেনি। কে জানে আজকের এই ঘটনার প্রচার হওয়ার সময়ও হয়তোবা কোনো নতুন লাশ নিয়ে ছুটছে নির্জন কোনো রাস্তা দিয়ে। ভালো থাকুক সকল অ্যাম্বুলেন্স চালকরা যারা তাদের পেশাদারিত্বের কারণে এই চ্যালেঞ্জিং সেবা দিয়ে যাচ্ছে আমাদের প্রতিনিয়ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আমার আজকের পাঠানো ঘটনা। যদি এতটুকু ভালো লেগে থাকে তবে আমি কৃতজ্ঞ, আর যদি ভালো না লেগে থাকে আমি ক্ষমা প্রার্থী। আবারও কথা হবে নতুন কোনো সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। মোহাম্মদ তানভীর প্রধান, ঘোড়াবান্ধা, চৌরাস্তা বাজার। ইয়েস প্রিয় লিসেনার, আমরা চমৎকার একটা ঘটনা শুনলাম অ্যাম্বুলেন্স কেন্দ্রিক। আসলে তানভীর প্রধান ভাই যে ঘটনাটি পাঠিয়েছেন, গত সপ্তাহেও আমি একবার পড়ে শোনানোর ট্রাই করেছিলাম আপনাদেরকে, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে পুরোটা শোনাতে পারলাম না। বাট আজকে আমি আপনাদেরকে পুরো ঘটনাটি পড়ে শুনিয়েছি, এবং আপনারা এবার জানাতে পারেন যে আপনাদের কার কাছে কেমন লেগেছে এই ঘটনাটি। আসলে ভয়াবহ রকমের একটা ঘটনা। আমি আসলে সেই সাথে সেই সকল ভাইদের প্রতি জন্য দোয়া চাই আপনাদের কাছে যারা আসলে অ্যাম্বুলেন্স চালান। আমাদের অসংখ্য রোগী আছেন যাদেরকে সেবা দেন। ওই সময় আসলে দেখা যায় কোনো একটা লাশ যদি মৃত্যুবরণ করে, স্বাভাবিক হোক বা অস্বাভাবিক, বিশেষ করে সমস্যায় যারা আত্মহত্যা করা লাশ বা অ্যাক্সিডেন্টাল লাশ, কেউ নিতে চান না, সেই কীরকম একটা অসহায়ত্ব। কিন্তু তারপরও কোনো না কোনো অ্যাম্বুলেন্স চালকই কিন্তু তাদেরকে পৌঁছে দেন তাদের নিজ গন্তব্যে। তো যাই হোক, দেখতে পাচ্ছি অসংখ্য লিসেনার আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং তারা তাদের কথাবার্তাগুলো জানাচ্ছিলেন। আমি খুব বেশি কথা বাড়াবো না, আমি যেহেতু অনেকক্ষণ থেকে ঘটনাটি পড়ছেন, কয়েকটা নাম পড়ে ফেলবো, তারপর আমি আপনাদের কাঙ্ক্ষিত সেই অতিথির ঘটনা চলে যাব। দেখতে পাচ্ছি আমাদের সাথে, আচ্ছা, কেউ একজন কি লিখেছেন যে সাউন্ড লিকও আসছে বা এরকম কিছু? আচ্ছা, লিখেছিলেন আমাদেরকে সাগর মিয়া ভাইয়া, সাউন্ড ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু বাড়িয়ে দিতে বলেছেন। সুমন মিয়া ছিলেন, লিখেছেন আমাদেরকে কেমন আছেন। জান্নাত ইসলাম ছিলেন আমাদের সাথে, রক্স ইমতিয়াজ ছিলেন, সাগর মিয়া ছিলেন, আবারও আপেল আহমেদ ছিলেন। অনেকদিন পর দেখছি ভূতবেলা। প্রিয় আপেল ভাই কেমন আছেন আপনি? আপনাকে বেশ ভালো লাগছে। আচ্ছা, সাউন্ড কি ইকো আসছে এমন কি বলছেন আপনারা কেউ? যাই হোক, একটা কমেন্ট পেলাম চোখের সামনে। যাই হোক, পর্ণা ছিলেন আমাদের সাথে, ঘোস্ট হান্টার ছিলেন সুমন, নিশান ছিলেন, মেইলটা অনেক ভয়ঙ্কর, মাশরাফি ছিলেন আমাদের সাথে, সাগর সরকার ছিলেন আমাদের সাথে, জাহিদুল ইসলাম, সাগর মিয়া লিখেছেন আই লাভ ইউ, রাতুল ভাইয়া, রক্স ইমতিয়াজ ছিলেন আমাদের সাথে, মাকসুদুর রহমান সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম। ব্যাকগ্রাউন্ড সাউন্ডে আরও একটু বাড়িয়ে দিতে বলেছেন। অলিভ ভাই ছিলেন আমাদের সাথে ঢোলভেঙ্গা থেকে, শরীফুল ইসলাম সজীব লিখেছেন দাঁড়িয়েপুর থেকে, ছিলেন আমাদের সাথে ঘোস্ট হান্টার। আপনার নামটা জানাবেন, ভয়েসে ইকোটা বেশি হয়ে গেছে। ওকে ফাইন। লিখেছেন আপনার অনুষ্ঠান শুনতে ভালো লাগে কিন্তু কখনো কমেন্ট করা হয়নি, কেডি সন্দীপ লিখেছেন। সন্দীপ ভাই আজকে প্রথম পেলাম সম্ভবত আপনাকে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। লিখেছিলেন আমাদেরকে কণ্ঠ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সব মিলে অসাধারণ, কেডি সন্দীপ ভাই লিখেছেন, অনেক অনেক ভালোবাসা। কোথা থেকে শুনছেন জানাবেন। সম্রাট সেকেন্দার ছিলেন আই লাভ দিস পিকচার, আসলে কিসের পিকচার বলেন। প্রথম মেয়েটা চমৎকার ছিল। নয়ন সরকার লিখেছেন আমাদের সাথে ছিলেন, সীমন্ত ইসলাম হাই লিখেছিলেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক শাহাদুল
ওকে, শেষ থেকে শুরু ছিলেন আমাদের সাথে, অনেকদিন পরে যুক্ত হলাম নারায়ণপুর থেকে। নাজমুল চৌধুরী ছিলেন মুন্সিপাড়া থেকে, দেখছি ভালো লাগছে। ইউনুস লিখেছিলেন আমাদেরকে ব্যাকগ্রাউন্ড মিউজিক। শাহাদুল ছিলেন আমাদের সাথে। তোহরা ইসলাম লিখেছেন কেমন আছেন ভদ্র, রাতে খেয়েছেন? আচ্ছা, খেয়েছি। লিখেছিলেন আমাদেরকে ওপি সাগর। প্রিন্স আপন ছিলেন আমাদের সাথে। আচ্ছা, বড় ভাইয়ের ফোনে শুনছি। আচ্ছা, ওকে, ফাইন। দীপ্ত রয় লিখেছিলেন আমাদেরকে। মানিক জেক্স লিখেছেন ভলিউমটা ভালো লাগছে না, ভলিউম আরও ভালো ভলিউম দিন। আচ্ছা, আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলেছেন। যাই হোক, মতামতের জন্য ধন্যবাদ। জাহিদুল ইসলাম বরকত ভাই ছিলেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? অনেক ভালো আছি বরকত ভাই, আপনি কেমন আছেন? লিখেছিলেন আমাদের সাথে রিফাত সরকার ছিলেন আমাদের সাথে। কষ্টের জীবন বাদিয়াখালী থেকে শুনছেন আমাদেরকে। মিস রিয়া ছিলেন। আরাফাত আপন ছিলেন হেই ব্রো। হ্যালো সাগর ছিলেন আমাদের সাথে। মনোয়ারুল ইসলাম লিখেছেন বোয়ালি নয়ানগর থেকে। লিখেছিলেন আমাদেরকে সুরিয়া জান্নাত পরি। ফাহরিয়াদ লিখেছেন অসাম। এমডি পলাশ লিখেছেন শুনছি ঢাকা থেকে, গত 2 সপ্তাহ শুনতে পারিনি, আজ শুনছি, খুব ভালো লাগছে, আছি শেষ পর্যন্ত। নাইম ছিলেন আমাদের সাথে। তোহরা ইসলাম ছিলেন আমাদের সাথে। সেই সাথে ছিলেন নাজিউর মৃধা, উনি লিখেছিলেন আবারও চলে এলাম, সুন্দর হচ্ছে। তোহরা ইসলাম লিখেছেন ভদ্র, আমি তোহরা আর আমার বোন উম্মে রোমানা ইসলাম আপনাকে শুনছি, অনেক ভালো লাগে আপনার প্রত্যেকটা শো। অনেক অনেক ধন্যবাদ। রুহুল আমিন ছিলেন আমাদের সাথে। সেই সাথে যারা যারা ছিলেন, আমি আসলে আর কথা বাড়াতে চাই না, অনেকক্ষণ থেকে কথা বলে যাচ্ছি একটা না, তো এই পর্যায়ে আমি চলে যেতে চাই। আমাদের সাথে আছেন কে? আরমান ভাই ছিলেন আমাদের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর পেলাম আপনাকে ভূতবেলায়। আপনার কেমন লাগছে ভূতবেলায় এসে? আমাকে অনেকটা মজা লাগতেছে। আচ্ছা, সবসময় তো বাইরে থেকে শোনেন আপনি ভৌতিক ঘটনা, যে তো আজকে এখানে বসে ঘটনা শুনলেন এবং ঘটনা শেয়ার করবেন, আপনার অনুভূতিটা কেমন? ঘটনা শেয়ার করবো তো ঠিক আছে, কিন্তু এটা একটা মজার বিষয় যে সরাসরি এখানে বসে ঘটনা শুনতে পাচ্ছেন। শুনছি, আবার আমি 2টা স্টোরি আছে সেটা বলবো। জি জি, তাহলে আমরা আর সময় ব্যয় না করি, আমরা চলে যাই মূল ঘটনায়, শুনবো। আসসালামু আলাইকুম। আমার বাসা মূলত ফুলবান্দি পশ্চিম ফুলিয়া। আমার নাম আরমান। আমি একটা ঘটনা নিয়ে এসেছি। ঘটনা হলো ভুতিয়া মারতে গেছিলাম। একটা বলতে গেলে একটা প্রেমিককে নিয়ে গেছিলাম, ভালোবাসার মনের মানুষ, নাম ছিল লাবণী। তো আমি মানে কিছু মাছ ধরছি, ধরার পরে দেখি যে সে আমার পিছনে নেই। আমি বললাম, কি হলো, তুমি কোথায় গেলা? বলতেছে, আমি আছি। আবার পিছন দিকে তাকা দেখে ও নেই। মানে ওকে আমি একদিন আগে বলে রাখছিলাম যে আমরা ওই দিনে মাছ মারতে যাব, কিন্তু ওকে নিয়ে আমি 10টার সময় বের হই। আর মাছ কিছুটা মারার পরেও দেখতে পেলাম যে নেই। না থাকার কারণে আমি পিছনে 2বার তাকালাম, তা তো দেখতে পেলাম না। মাছ মারতে মারতে একসময় দেখা যায় কি ও আমার সামনে। আচ্ছা, আমি ওকে গিয়ে বললাম, তুমি আমার সামনে কেন? বলতেছে ভয় লাগে। আমি ভয় লাগে সঙ্গে দেখবা, তো সামনে গেলে কিভাবে? আচ্ছা, সে বলল, আচ্ছা আমি একটু কাটছিল ওই জন্য সামনে আসছি। আমি বললাম, আচ্ছা তাহলে সঙ্গে থাকো, আর কোথাও যেও না। ও এক পর্যায়ে আবার মাছ ধরলাম, মানে 2-3টা মাছ ধরতেছি। আবার ধরার পরে
ও আবার হারিয়ে যায়। তো আমি বললাম, লাবণী কোথায়, তুমি কোথায়? লাবণী বলতেছে, আমি আছি। লাবণীর বাসা বেশি দূরে না, আশেপাশে, গাইবান্ধার আশেপাশেই বাসা। বাট ওকে দুইবার হারালাম। কেউ ভয় পেলে তো সাথে থাকবে, তো কেউ তো সামনে যাবে না, একা একা কেউ তো সামনে যাবে না। আমি আবার ডাক দিলাম যে, লাবণী কোথায় তুমি? সে বলতেছে, আমি আসি। তো আচ্ছা, আসো তো, বারবার যাচ্ছ কেন, মানে কি? হ্যাঁ, এক পর্যায়ে দুইবার যায়। জি, হাফ কিলোমিটার যখন অতিক্রম করলাম মাছ মারতে মারতে, ও আমাকে বলতেছে, মাছ মারা হয়েছে, চলো যাই। আমি বললাম, আর কিছুক্ষণ মারি, এই তো সবে মাত্রই এলাম। জি, বলে আচ্ছা ঠিক আছে। যাই হোক, ওই দিন আমার কাছে ম্যাচ অথবা কিছু ছিল না, আমার কাছে ছিল পলো, লোহা জাতীয় কোনো জিনিস ছিল না। জি, ও আমার সাথেই ছিল, মানে লাবণী আমার সাথে গেম খেলতেছে। মানে আমি কিন্তু ওকে বাড়িতে যে ডাকিনি, ওকে বলছি এই ঠিকানা অনুযায়ী তুমি চলে আসবে। ও ঠিকানা অনুযায়ী চলে আসছে, দেখি বারবার অদৃশ্য হয়ে যাচ্ছে। তার কিছুক্ষণ পরে দেখি সামনে একটা বড় মাছ। মাছটা ধরলাম, ধরার পরে ব্যাগে রাখার পরে, আচ্ছা, সে মাছটা মানে আমার ব্যাগের ওয়েটটাই কমে গেল একদম। মাছ কই গেল, মানে যতগুলো মাছ ধরছিলাম সে থেকে মাছগুলোর মধ্যে থেকে মানে অধিকাংশ অর্ধেক মাছগুলোই নেই হয়ে গেল। মানে হাইস্ট 5-7টা মাছ আছে। আচ্ছা, আমি বললাম, আমার ব্যাগ তো ছেঁড়াও না, কিছু না। তো লাবণীকে বললাম, হ্যাঁ, লাবণীকে বললাম, তোমার হাতে ব্যাগ দিছিলাম নাকি? বলে না। তো আমি এখন বললাম, মাছ কোথায় গেল, এতগুলো মাছ মারলাম? তো লাবণী বলতেছে, তোমাকে তো বললাম যে আমরা বাসায় যাই। তো লাবণী বলতেছে, বাসায় যাওয়ার কথা বললাম, তুমি গেলা না, তুমি বড় মাছের আশায় আসছো। আমি বললাম, আমার তো বড় মাছের কোনো আশা নাই, আমার ছোট মাছ হলেই হবে। তো আমি বললাম, আমার সাথে থাকো, আর কিছুটা পথ যে ওখান থেকে ব্যাক করে চলে আসবো। ও আমাকে বলতেছে, সামনে একটা জায়গা আছে, ওইখানে গেলে ভালো মাছ পাওয়া যাবে, যে মাছগুলো ব্যাগ থেকে নাই হয়ে গেছে ওগুলো হয়তো পাওয়া যাবে ওই রকম, তার থেকে ডাবলটা। জি, আমি বললাম, ডাবলটা পাওয়া যাবে, এটা কিভাবে বুঝলা তুমি? ও বলতেছে, না মানে আমি অজান্তে আমি বলে ফেলছি, আমি বুঝে আবার বলিনি। বললো, আচ্ছা ঠিক আছে, যাওয়া যায়। তো ওইখানে একটা গর্ত আছে, মানে নিচু জায়গা। যাওয়ার পরে মানে 2টা পুঁটি মাছ ধরছি, জি, আর 2টা গড়াই মাছ ধরছি ছোট। তো আমাকে বলতেছে, দেখো সামনে একটা মাছ। আচ্ছা ঠিক আছে। জি, মাছটা আটকালাম, আটকানোর পরে মানে আমি পলো হাসতাচ্ছি, জি, মানে পলোর ভেতরে হাত দিয়ে হাসতাচ্ছি, পাচ্ছি না মাছটা, মানে হাতে পারে লাগতেছে, মাছটা পাচ্ছি না। এবং পানির মধ্যে আমার মানে কপাল ঘামা শুরু হলো, চিপ ঘামতেছে। আমি অবাক হয়ে গেলাম যে আমার পানির মধ্যে শরীর ঘামতেছে, মানে আমি যদি পান খাইতাম তাহলে একটা কথা ছিল। আমি বললাম, লাবণী এটা এখানে এগিয়ে এসো। জি, তো হঠাৎ করে দেখি লাবণী নেই, লাবণী নেই। আর
হুম আমি আবার ডাক দিলাম, লাবণী কই তুমি? হুম তুমি কি আজকে আমার সাথে গেম খেলতেছ? তুমি না ভয় করো, তো আজকে এমনটা করতেছ কেন? আজকে 2 থেকে 3 বার 4 বার তুমি আমার সামনে যাচ্ছ, তো ব্যাপার কি তোমার? ও সামনে আসলো, মানে ওর শরীর থেকে কেমন একটা মাছের গন্ধ আসতেছে, হুম মানে যেমন মাছ পচে গেলে কেমন একটা গন্ধ আসে, হুম ওইরকম একটা গন্ধ আসলো। আমি বললাম, তোমার গাও মানে শরীরে তো গন্ধ করতেছে কেন? হুম তো বলতেছে, না কিছু না। কই তোমার ব্যাগে হয়তো মাছ আছে, ওই জন্য হতে গন্ধ করতেছে। আমি বললাম, দেখো লাবণী, হুম, আমার সাথে গেম খেলিও না। জি তুমি ভালো করে বলো তো, তুমি আজকে বাসা থেকে কি খেয়ে আসছো? বলতেছে, আমি ভাত খাইছি। বললো, আচ্ছা ঠিক আছে। বললাম যে তুমি আজকে উঁচুতে মানে হাঁটতেছ, তুমি কাদাতে নামতেছ না কেন? হুম হুম বলে ঠান্ডা লাগতেছে। আমি ঠান্ডা লাগতেছে? আমি বললাম, আচ্ছা তুমি 2টা মাছ ধরে দেখি, আমি দেখবো। ওকে জোর করলাম, জোর করার পরে দেখি ও কাদাতে নামতেছে না। মানে আমার একটা মাথায় ধারণা আসলো যে ওইসব জিনিসগুলো বাট পা হয় উল্টা পাশে। হুম আমি এটা ভেবে ওকে বললাম, কাদাতে নামো, সমস্যা নেই, আচ্ছা তুমি মাছ পাবা। হুম আমার সাথে কেমন একটা বিহেভ ব্যবহার করলো। আচ্ছা আচ্ছা আমি বললাম, কি হয়েছে, এত রাগ হয়েছে কেন? হুম আমাকে বলতেছে, কই না তো কিছু না। আমি বললাম, কিছু না মানে? আমার দিকে যেভাবে তাকালা, মনে হলো তুমি আমাকে ওখানে ছিঁড়ে ফেলবা। হুম তারপরে আমাকে বলতেছে, মেয়ে মানুষ কখনো মাছ ধরতে পারে? আমি, কেন পারে না? পুকুর সেচতে মাছ ধরে, তারপর নদী যখন মানুষ সেচে তখনও তো মাছ ধরে, তুমি কেন পারবা না? হুম আর মানে পলোটাও আর হাতেই নিল না। হুম আমি পিছন দিকে তাকাতেই জি দেখি ও আর নেই। হুম মানে 4 বারের মাথায় ও আর নেই। আমি আচ্ছা ভয় পেয়ে গেলাম। তো হুম এটা কি হলো? জি মানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে ভাবতেছি, এটা কি হলো? হুম মানে অটোমেটিকলি আমার হাত পা ঠান্ডা হয়ে আসতেছে হুম যে এটা কি হচ্ছে। জি জি মানে অতিরিক্ত, মানে হুম শরীর আমার ঠান্ডা আসতেছে, এদিকে আবার চিপ দিয়ে ঘাম ঝরছে। হুম আমি ভাবলাম, না জানি কি হয় আজকে, মাছ মারতে আসছি, সমস্যা নেই। এখন আমি আবার ভাবলাম, মাছ যে ধরতে যাব তাকে একদিন আগে বলছি, অগ্রিম বলে রাখছি, হুম কিন্তু তার বাসা যেহেতু তাকে আমি নিয়ে আসি নাই, ভুলটা মনে হয় আমার কথাও হয়েছে। আচ্ছা তখন আমি পিছনে রিটার্ন ঘুরলাম, রিটার্ন ঘুরে কিছুটা পথ যাওয়ার পরে নদীতে দেখি মাছ নড়তেছে, যেভাবে নড়তেছে অনেক বড় মাছ। আমি ভাবলাম, এই কয়টা মাছ নিয়ে যাব, আর 2-1টা মাছ মারি। হুম কিছুটা মানে লাইট মারলাম, আচ্ছা মাছটা বড়ই ছিল। হুম মানে মানে এক পা এগিয়ে দেওয়ার আগে মানে মাছটার জন্য সামনে আসতেছে। আচ্ছা ভালো হলো, মাছটা আমি ধরতে পারবো। আর যখন 2 পা নামালাম, তখন মাছটা সুন্দর করে পিছালো, মানে আমার দিকে দেখতেছে, লাইটের দিকে। মাছটা পিছালোর পরে মানে মাছটা
মানে আমি ভাবতেছি হয়তো আর কিছুটা পানি নামলে মাছটা ধরবো শিওর। এক পর্যায়ে 2 পর্যায়ে আমি মাছটা ধরার জন্য চেষ্টা করলাম। যখন আমি 1 হাঁটু পানি নামছি তখন বুঝলাম এটা মাছ না। তো আমার যখন এতগুলো মাছ হারিয়ে গেল, আচ্ছা, এটা কিভাবে সম্ভব? একটা বড় মাছ ধরাতে অনেকগুলো মাছ হারিয়ে গেছে, আবার আরেকটা বড় মাছ আমাকে দেখা দিচ্ছে, ধরা দিচ্ছে না। তার কিছুক্ষণ পর পরে মানে পাশ থেকে একটা ডাক আসলো। আমাকে গ্রামের যে নামেই ডাকে, নাম হলো পাপ্পু, নাম বলেই ডাকছে। আমি বললাম কে? আমাকে বলতেছে তুমি অমুক না? আমি বললাম হ্যাঁ। তো মানে মেয়ের কণ্ঠই ছিল। দেখি মানে কয়েক সেকেন্ডের পরেই দেখি আবার লাবণী চলে আসলো। লাবণী এসে বলতেছে এবার চল আমরা ওই জায়গাটায় মাছ ধরতে যাব। আমি শোন, তুই আমার সাথে গেম খেলতেছিস, সমস্যা নাই, গেম খেল, কিন্তু একটা আছরও তো দিতে পারবি না। মানে এটা কি আসলে আপনার লাবণী ছিল? মানে বাস্তবতা লাবণী ছিল কি না ছিল আচ্ছা, আমি সেটা পরে শুনবো। হ্যাঁ, মানে সেটা পরে জানবো ঘটনা শেষে। কিন্তু আমি বুঝতে পারতেছি মানে ওর শরীর থেকে একটা আষ্টানি গন্ধ আসতেছে। আচ্ছা আচ্ছা, ভাবলাম ও আমাকে বলল চলো ওই জায়গায় যাবো মাছ মারতে। বললাম ঠিক আছে যাব, একটা শর্ত আছে। কি শর্ত? আমি বললাম তুমি তো কোরআন শরীফ খতম দিয়েছো, এটা ছোটা বলো তো। মানে আমাকে যেভাবে আমার দিকে তাকালো, সে আমাকে বলতেছে এখন এটা বলা সম্ভব না। আচ্ছা আচ্ছা, আমি বললাম কেন? তুমি তো এমনি বলে আমাকে শোনা। বলে এটা এখন বলবো না, লজ্জা লাগতেছে। আমি বললাম লজ্জার কি আছে, এখানে তো আমরাই দুইজন। তো আমাকে বলতেছে, জোর করতেছে ওইখানে চল, এবং ওইখানে আর কিছুটা পথ যেতে মানে আমার সামনটা কেমন যেন একটা হাওয়া দিল, বাতাস। মানে এক প্রকারের যে মানুষের ভালো দিকটাও থাকে, খারাপ দিকটাও থাকে। মানে আমাকে ওখান থেকে পিছু ঠেলতে বলছে, মানে সামনে গেলে আমার বিপদ। আমি লাবণীকে বললাম লাবণী তোমার কিছু মনে হচ্ছে? বলে না। আমি বললাম আমার কেমন জানি মনে হচ্ছে সামনে কোনো বিপদ। সে বলতেছে আমি তোকে বলছি তুই আসবি। আমি বললাম তুমি আমাকে তুই তোকারি করে বলতেছ, এটা কিভাবে সম্ভব? সে আমাকে বলছে, আবারও বলতেছে তুই যাবে কি না? আমি বললাম ঠিক আছে যাবো তো, এত রাগর কি আছে। আমি গেলাম, ওর পিছু পিছু গেলাম। মানে ওর শরীর থেকে কেমন একটা গন্ধ আসতেছে। তার সামনে একটা বারঝাড়, ওখানে মানে ওইখানে যাওয়ার পর পরে আমি মানে অদৃশ্য হয়ে গেল। মানে চারিপাশে আমার মানে আটকে গেছি। মানে কাউকে ডাকার চেষ্টা করতেছি, পাচ্ছি না। মানে ভেতর থেকে কথা আসতেছে না। আচ্ছা আচ্ছা, কথা না আসার কারণে আমি মানে যে ভেতর থেকে যে আমি ছুটে পড়বো এই ধরনের ইয়াটাও আসতেছে না। মনে মনে ভাবতেছি আল্লাহ আমি কোন একটা অঘটনের মধ্যে পড়ে গেলাম। তারপর মানে কিছুক্ষণ পর পরে বাতাস
হচ্ছে, মানে আমার আর ওখান থেকে বের হওয়ার কোনো স্কোপ নাই। আচ্ছা আচ্ছা, অথচ খোলা জায়গা চারপাশে। আপনি নড়তে পারছিলেন না সেখান থেকে? হ্যাঁ, আমার মানে হাত পা মানে কোনো কিছুই কাজ করতেছে না। মানে পলো যে ওখানে আমার হাতে ছিল, মানে আমি যে লাইটটা চারপাশে লাইট মারবো সেটা আমার কোনো ক্ষমতা ছিল না। মানে ওইখানে আমি মানে 2 ঘন্টা ওখানে আমার থাকা লাগছে ওইভাবে। মানে একটা মানুষ যে এক জায়গায় দাঁড় হলে মশা কামড়াবে অথবা একটা পিঁপড়া কামড়াবে, সেই ধরনের অনুভূতি নাই আমার শরীরে। তখন আমি বুঝলাম যে কোনো একটা অঘটন ঘটতেছে। এখন বারবার একটা শব্দ আসতেছে, ওই নামেই ডাকতেছে, পাপ্পু করেই ডাকতেছে আমাকে। আমি মানে জব দেওয়ার সাহস পাচ্ছি না। হঠাৎ করে দেখি মানে একটা বাঁশ ভাঙার শব্দ হলো। তো আমি বললাম আচ্ছা তাহলে কোনো মানুষ আছে আশেপাশে, মানে এটা ভাবতেছি মনে মনে যে কেউ হয়তো আছে, তাহলে আমার একটু সাহস হলো। তো এখানে যে একটা অঘটন ঘটতেছে সেটা আমি বুঝেও না বোঝার ভান করতেছি। আচ্ছা আচ্ছা, মানে আপনি বুঝতে পেরেছিলেন যে এই ব্যাপারটা স্বাভাবিক নয়। স্বাভাবিক নয়, হ্যাঁ। মানে আমি ভেতর থেকে অনেক কথা আসতেছে কিন্তু মুখে আসতেছে না। আচ্ছা আচ্ছা, এইভাবে থাকতে থাকতে এক পর্যায়ে সুন্দর করে মন থেকে কালেমা পড়লাম। পড়ার পরে একটু ক্লিয়ার হলাম, মানে একটু ভেতরে সাহস আসছে, মানে কথা বলতে পারছি। আসলে মানুষ মন থেকে চাইলে অনেক কিছুই পায়। জি। যাওয়ার পরে সামনে দেখি ওই মেয়েটা বসে আছে, লাবণী না, লাবণীর বদলে আরেকজন। তার শরীরে একটা 3 পিস, মানে বলতে গেলে এক প্রকারের সাদা, আর অন্যটা লাল। আমি বললাম কে ওখানে? কথা বলেন। আবারও বললাম কে? আমাকে বলছে তুই কে? আমি বললাম আমার নাম পাপ্পু। তো আমাকে বলতেছে মাছ পাইছিস? আমি বললাম মাছ পাইছি মানে হ্যাঁ মাছে গেছিলাম, মাছ পাইছি। তো আমাকে বলতেছে ঘটনাটা কি? আমি আবার বললাম কোন ঘটনা? আমাকে বলতেছে যে মেয়েটাকে সাথে নিয়ে আসছিলি, সেই মেয়েটা। আমি বললাম হ্যাঁ, ওর নাম লাবণী। আমাকে হঠাৎ করে বলতেছে ওর নাম লাবণী না, ওর নাম হলো শান্তি। আচ্ছা, একটা মেয়ের নাম, মানে আমাদের জাতির না, আমাদের ধর্মের না। আমি বললাম তুমি কিভাবে জানো? আমাকে বলতেছে যে এতক্ষণ তুই ওখানে ছিলি দাঁড় হয়ে। আমি বললাম হ্যাঁ। যে তুই ওখান থেকে বের হলে কিভাবে? আমি বলতেছি মানুষের মনের কথা তো তোমরা জানো, আমি মানুষ কিন্তু তুমি তো মানুষ না। তো আমাকে এই প্রশ্নগুলো করার মানে কি এত কিছু জানার পরে? আমি বললাম যে ওই লাবণী ছিল না, কে ছিল? মানে প্রশ্নটা আবারও বললাম। বলতেছে শান্তি ছিল। আমি বললাম আচ্ছা, তো আমার সাথে এমনটা ঘটলো কেন? সে বলল সে তোমার মতো একটা ছেলেকে হারিয়ে ফেলছে। সে
আজ থেকে 5 মাস আগে গলায় দড়ি দিয়ে মারা গেছিল। আচ্ছা। আমি বললাম, তুমি এটা জানো কিভাবে? তো আমাকে আবার মানে ওই কথাটা স্মরণ করে দিচ্ছে যে তোমরা তো মানুষ, আমরা তো বুঝি, যে মানুষের মনের কথা কিন্তু আমরা বুঝি, অটোমেটিকলি বলতে পারি। আচ্ছা আচ্ছা, তো তোমাকে একটা প্রশ্ন করব। আমি আবার বললাম, প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। আমাকে বললো, বিয়ে করছো? হ্যাঁ করছি। আমি এবার বললাম, বিয়ে করার মানে প্রশ্নটা কি আছে? বলতেছে তাই, মানে তাই বললাম। আচ্ছা। আমি এবার বললাম, আচ্ছা তুমি কি আমার ভালো দিক নাকি খারাপ দিক? বলতেছে, আমি যদি মেয়েটা না আসতাম তো সামনে, তাহলে তুই হতে ওখানে আজকে বাসায় ভালোভাবে ফিরতে পারতি না। আচ্ছা আচ্ছা। তো আমি বললাম, আচ্ছা তুমি আমার এতটা উপকার করলে কেন? বলতেছে, তোর মেয়ে একটা, তাই না? আমি বললাম, হ্যাঁ। ওই মেয়েটাকে খুব আদর করিস, তাই না? আমি বললাম, হ্যাঁ। তো আচ্ছা। আমি ওনার কাছে যাওয়ার চেষ্টা করলাম, মানে অনেকটা কাছে। তো দেখি, মানে আমি যাওয়ার আগে ও আমার কাছে আসতেছে। আচ্ছা। আমি আবার বললাম, এতটা কাছে আসার মানে কি? আমাকে বলতেছে যে কাছে আসলে ভালো হয় কথা বললে। আচ্ছা আচ্ছা। আমি বললাম, কাছে এসে কথা বলাটা কেমন না? অনেক মানুষের হাতে মাছ মারতে আসে, দেখে, কয় তারা তোমাকে দেখতে পারবে, আমাকে দেখতে পারবে না। আমি বললাম, এটার কথার মানে কি? আচ্ছা আচ্ছা। আমাকে বলতেছে, তুমি আমার হাতটা ধরো দেখি। আমি বললাম, কেন তোমার হাত ধরবো? তুমি যদি আবার চিল্লে চিল্লে করো। আমি দেখতেছি স্টিল তুমি মানুষ, মানে ওনাকে আমি বুঝতে দিচ্ছি না যে এই ভাষায় আমি কথা বলতেছি, ওরা এইটা। তো আমাকে হাতটা এগিয়ে দিল, মানে হাতটা মানে হাওয়ার মতো। আচ্ছা আচ্ছা। আমি চমকে গেলাম, বললাম, আজব ব্যাপার, মানে আমার সাথে কথাও বলতেছে, আবার হাতটাও যেন ধরা যাচ্ছে না, মানে না পানি না একটা বাতাস, মানে একটা কিছু তুলা আছে, যেমন সিম্পল কোনো হাত লাগলে বোঝা যায় না, স্পষ্ট বোঝা যায় না। তো আমার সাথে ততক্ষণ মানে গল্প করার মাঝে আরো একটু কাছে আসতেছে। আমি বললাম, আমার কাছে এসে লাভ নেই তো। আচ্ছা। আমি একটা মানুষ, তুমি একটা হতে আল্লাহর দেওয়া অভিশাপের একজন, তাদের বান্দা। আমাকে অদৃশ্য করার চেষ্টা করিও না। আচ্ছা। ও আচ্ছা, তুই তাহলে বুঝে গেছিস? আমি বললাম, হ্যাঁ বুঝে গেছি, আমার রাশি আলাদা, তোর রাশি আলাদা। বলে, কিভাবে বুঝলি? আমি বললাম, আমার সিংহ রাশি, এই রাশিটা কেউ কাছাতে পারে না। যেমন অনেকটা যে কাছে আসবে তারে ক্ষতি হবে, আমার কিছু করার লাগবে না। সে আমাকে বলতেছে, চলো তোমাকে এগিয়ে রেখে, মানে বাসার সামনে রাখি আসি। আচ্ছা। আমাকে বলতেছে, আমি আবার বললাম, কেন? আমি তো যেতে পারবো। বলে, কেউ যদি আবার অঘটন ঘটায়?
না তার কোনো সমস্যা নেই। বলে না চলো, মানে এক পর্যায়ে যেতে মানে ও আমার পিছনে, মানে সামনে একটু খুব একটা অন্ধকার, ওইখানেও একটা বাচ্চা আছে, মানে আমার বাড়ির রাস্তায় উঠছি জি নদী থেকে। তার কিছুক্ষণ পর পরে আচ্ছা মানে আমার ঘাড়ে হাত আসলো, আসার পরে বুঝতে পারলাম ও আমার ঘাড়ে হাত দিয়েছে। ঘাড়ে হাত দেওয়ার কারণে আমি মানে কি যে করব তার কোনো ইয়ে পাচ্ছি না, বুদ্ধি পাচ্ছি না। বুদ্ধি না পাওয়াতে সুন্দর করে ওইখানে আমি আমার কাজ ছাড়লাম। তো ও দেখি ইয়েতে উঠলো, বারঝাড়ে উঠলো, গাছের উপরে একটা আমড়ার গাছ আছে, ওইখানে উঠলো। আমাকে বলতেছে তুই আজকে বাইসে গেলি। আচ্ছা আমি বললাম বাইসে গেলাম, ঠিক আছে, এতক্ষণ যে আমার সাথে ভালো ব্যবহার করছো তার মানে কি? জি আমি বললাম তার মানেটা কি? তো আমাকে বলতেছে আমার প্ল্যান ছিল আমি তোর কোনো ক্ষতি করব। জি আমি এবার বললাম ও আচ্ছা এই ব্যাপার, আমার ক্ষতি করা এত সহজ? আমি গাছে উঠলে কেন এইভাবে বলে, তো ও আমাকে লজ্জা দিল যে তুই যে ওই যে কাজ ছাড়লি। আমি বললাম আচ্ছা এই ব্যাপার। তো ওইখান থেকে মানে ভয়টা মানে কেটে যাওয়ার পরে পলো লাইট ব্যাগ ফেলে মানে যতটা জোরে আমার শক্তি আছে শরীরে এমন দৌড় দিলাম, দৌড় দিয়ে মানে আমি বাসায় যাওয়ার পরে আমি আমার স্ত্রীকে বললাম বটিটা পোড়া দাও। ওটা পোড়া দিয়ে এক গ্লাস পানি নিয়ে ওইটাতে চুবাই দিয়ে আমাকে খাওয়ালো। আমাকে বললো কি হয়েছে? আমি বললাম এই ঘটনা। তো এই হলো এটা আমার ঘটনা প্রথম। জি জি এখান থেকে শেষ করা। অনেক অনেক ধন্যবাদ আরমান ভাই। আমরা আসলে আমার কিছু প্রশ্ন, যেমন হচ্ছে প্রশ্ন না মানে একটা জানার আগ্রহ, যেমন উনি আপনাকে একটা কথা বলেছে যেটা হচ্ছে আপনি যখন বললেন যে এত কাছে আসিস না বা এরকম, তো তখন সে বলেছে যে শুধুমাত্র আপনি তাকে দেখতে পাচ্ছেন, অন্য কেউ ওনাকে দেখতে পাচ্ছে না। আবার আপনি যখন তার হাতটা স্পর্শ করতে গেলেন তো তখন দেখা গেল যে একটা ধোয়ার মতো কিছু একটা, যেমন একটা মানুষের হাতে স্পর্শ করলে যেমন কিছু মানে একটা বোঝা যায় যে কিছু একটা ধরেছে, কিন্তু সেখানে কোনো কিছু মনে হয়নি, যেন মনে হচ্ছে একটা ধোয়ার মধ্যে দিয়ে আপনার হাতটা চালিয়েছেন। তো যাই হোক, অনেক ইউনিক একটা ঘটনা ছিল, চমৎকার একটা ঘটনা, মাছ ধরার ঘটনা ছিল, অনেকদিন পর শুনলাম, বেশ লম্বা একটা ঘটনা, তারপরও আমার কাছে বেশ ভালো লেগেছে। এবারে জানবার পালা যে কোন কোন লিসেনার আমাদের সাথে যুক্ত আছেন। এই মুহূর্তে আমরা লাইভ করছি এবং লাইভের কমেন্ট বক্সে দেখছি অনেকেই যুক্ত হয়েছেন, এবং আমি জানাতে চাই আপনারা যদি আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, আপনি জানা যদি কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে, আপনি যদি চান সেটি আমাদের স্টুডিওতে এসে আপনি শেয়ার করবেন, সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আপনার ঘটনা আছে, এবং আপনি ফোন করতে পারেন একটা নাম্বারে 01713484465। আরেকটা বিষয় বলছি যে যারা স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, আপনি চাইলে আমাদের রেডিও সারাবেলার ফেসবুক পেজেও কিন্তু আমাদের ইনবক্সে আপনার ডিটেল দিতে পারেন, যে আপনার ঠিকানা এবং আপনার নাম, আপনার ফোন নম্বর, এবং এভাবে লিখতে পারেন যে আপনি ভূতবেলায় এসে ঘটনা শেয়ার করতে চান, এভাবে লিখতে পারেন। আর আরেকটা বিষয় রয়েছে, সেটি হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি চাইলে আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি অথবা আপনার জানা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আপনি যদি
ধরুন আপনি গাইবান্ধার বাইরে, যদি গাইবান্ধায় থাকেন সেক্ষেত্রে আমি সর্বোচ্চভাবে আপনাকে অনুরোধ করব যে আপনি রেডিও সারাবেলা এসে আমাদের স্টুডিওতে এসে আমাদের সাথে ঘটনা শেয়ার করুন। এবং আপনি যদি গাইবান্ধা জেলার বাইরে অথবা দেশের বাইরে থেকে শুনে থাকেন সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ঘটনাটি আপনি যদি চান প্রচারিত হোক সেক্ষেত্রে আপনি আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOT.SARABELA@gmail.com। অবশ্যই ঘটনা লেখার শুরুতে আপনার নাম লিখবেন, ঠিকানা লিখবেন, আপনার ফোন নম্বর, এরপরে আপনার ঘটনাটি কার সাথে ঘটেছে তার বর্ণনা দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন। যাই হোক, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে ছিলেন মুন্সিপাড়া থেকে মোহাম্মদ বেলাল মিয়া, নাজির ছিলেন আমাদের সাথে শিমুল সর্দার আমাদেরকে লিখেছিলেন, SM শাহিন লিখেছেন নারায়ণগঞ্জ রূপপুর থেকে। উনি জানতে চেয়েছেন কেমন আছি। অনেক ভালো আছি ভাইয়া। সোহান রানা ছিলেন আমাদের সাথে, উনি প্রথম কমেন্ট করেছেন, ভালো লেগেছে ওনার। তানভীর ভাইয়ের মেইলগুলো অনেক ভয়ঙ্কর হয়, লিখেছেন জান্নাত বাপ্পি, থ্যাংক ইউ। রাসিব ইসলাম লিখেছিলেন আমাদেরকে যে মেইল পাঠিয়েছে, অবশ্যই সুযোগ হলে আপনার মেইলটি আজকে পড়ে শোনাবো। আমাদের সাথে ছিলেন সাগর মিয়া চুনিয়াকান্দি থেকে, শুনছি আমি আজকে কিছুক্ষণ আগে বলতে বিকেলে আমি চুনিয়াকান্দি থেকে আসলাম, ঘুরতে গিয়েছিলাম আর কি। লিখেছিলেন সাদমান মণ্ডল, ইমেল থাকলে পড়েন, অবশ্যই মেল আছে কয়েকটি, আমি চেষ্টা করছি। লিখেছিলেন আমাদেরকে স্বপন ইসলাম ভাই, প্রোগ্রাম অনেক ভালো হচ্ছে, চালিয়ে যান, থ্যাংক ইউ। ছিলেন আমাদের সাথে রানা প্রামাণিক, অসাধারণ। শাহরুল লিখেছিলেন যে উনি আরও ভয়ঙ্কর ঘটনা শুনতে চেয়েছেন, যদি এর চেয়ে ভয়ঙ্কর ঘটনা আপনি জানেন তাহলে আপনি কিন্তু আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন বা আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে পারেন, আপনাকে আমন্ত্রণ। লিখেছিলেন আমাদেরকে মাছ ধরার ঘটনাটা চমৎকার, নয়ন সরকার ভাই লিখেছেন। জাহিদুল ইসলাম লিখেছেন ঘটনাটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। আরও ভয় পেতে চাই ভূতবেলা থেকে, প্রোগ্রাম ভালো হচ্ছে, নয়ন সরকার ভাই লিখেছিলেন আমাদেরকে সম্রাট সাকর, আজকে কি আচ্ছা ওনার সাথে ঘটে যাওয়ার কিছু ঘটনা আছে। সম্রাট সাকর, এই মুহূর্তে আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করতে চান আমাদেরকে এই মুহূর্তে মিস কল দিতে পারেন অথবা সরাসরি ফোন করতে পারেন 01713484465। আর আপনি চাইলে রেডিও সারাবেলার পেজেও, যে পেজটা থেকে আমরা লাইভ করি, এখানে আপনি আপনার ফোন নম্বরটি পাঠিয়ে দিতে পারেন। লিখেছিলেন আমাদেরকে RJ রাতুল, আচ্ছা বাহ ভাই, আমি আমার বন্ধু সালামের মোড় থেকে, আচ্ছা উনি এবং ওনার বন্ধু সালামের মোড় থেকে শুনছেন, অনেক ভালো হচ্ছে জানিয়েছেন। আমাদের সাথে ছিলেন তাসনিম তানহা, লিখেছেন আসসালামু আলাইকুম রাতুল ভাই, কেমন আছেন? আমি যুক্ত হলাম, শুনছি, অনেক ভয় লাগছে। সেই সাথে দেখতে পাচ্ছি মারুফ সরকার লিখেছিলেন আমাদেরকে। বনলতা ছিলেন ভাই, আবরান, আচ্ছা ওকে ফাইন। দেবব্রত সাহা ছিলেন আমাদের সাথে কে নয়ন সরকার ভাই, কিছু গল্প বলেন, আছি শেষ পর্যন্ত। ছিলেন আমাদের সাথে রিশা রুহি, উনি লিখেছেন ভাই অনেকদিন পর যুক্ত হলাম, ভালো লাগছে, চালিয়ে যান। দেবব্রত, আচ্ছা দেবব্রত না, মানে যেহেতু অনেক দূর থেকে দেখছি, ল্যাপটপের ফন্টগুলো অনেক ছোট। দেবাদ্রিত সাহা ছিলেন আমাদের সাথে। আচ্ছা ভাইয়া, আপনার জানা কোনো ঘটনা বলেন। অবশ্যই আমার জানা কিছু ঘটনা আছে। আমার জীবনে অবশ্য খুব বেশি ভয়ানক ঘটনা ঘটেনি, কিন্তু আমার জানা অসংখ্য ঘটনা রয়েছে, কারণ আমি প্রতিনিয়ত আপনাদের থেকে ভৌতিক ঘটনা শুনি এবং সেই ঘটনাগুলি প্রচার করার চেষ্টা করি। এবং দেখতে পাচ্ছি আমাদের সাথে ছিলেন খন্দকার মেহেদী হাসান মানু, লিখেছিলেন আমাদেরকে সাগর মিয়া ভাইয়া, আপনি কি লিখেছেন? আচ্ছা যাই হোক, আমি এসেছিলাম কোনো একটা কারণে, কালীর বাজার, তারপর হচ্ছে আরও এরকম কিছু জায়গায়। তো যাই হোক, অনেক ধন্যবাদ যারা লিখছিলেন, আমাদেরকে লিখতে থাকুন। আর এই মুহূর্তে আমার হাতে খুব ছোট্ট একটা মেল রয়েছে, আরিফুল ইসলাম ভাইয়ের পাঠানো, সেটা অনেক ছোট একটা মেইল, উনি পাঠিয়েছিলেন আমাদেরকে। অনেক বিখ্যাত একটা ঘটনা, কিন্তু উনি যেভাবে লিখেছেন আমি চেষ্টা করছি সেভাবে পড়ে শোনানোর। তারপরে চলে যাব আরমান ভাইয়ের কাছে আবারও। ভয়ের শুরু এখানে। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আশা করি ভালো আছেন। আমি আরিফুল ইসলাম, ভূতবেলার অনেক শ্রোতাই আমাকে চেনেন। আমার বাসা বগুড়ায়। আজকে আমি যে ঘটনাটি লিখব সেটি ভারতের একটি ভৌতিক রেল স্টেশন নিয়ে কাহিনী। ভারতবর্ষে জনপ্রিয় একটি ভৌতিক রেল স্টেশন সম্পর্কে লিখব আজকে। ভারতের ভৌতিক বা ভৌতুর স্থানগুলোর মধ্যে একাধিক রেল স্টেশনের কথা শোনা যায়, যেগুলোকে স্থানীয়রা ভৌতিক বলে বিশ্বাস করেন।
এর মধ্যে একটি উল্লেখযোগ্য নাম হলো পশ্চিমবঙ্গের বেগুনকোদর রেল স্টেশন। এই স্টেশনকে একসময় এতটাই ভয়ঙ্কর বলে মনে করা হতো যে দীর্ঘ ৪২ বছর ধরে এই স্টেশনটি বন্ধ ছিল। বেগুনকোদর স্টেশনের ভৌতিক ঘটনার বিবরণ তুলে ধরা হলো। বেগুনকোদর রেল স্টেশন পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত। ১৯৬০ সালে এটি প্রথম চালু হয়, তবে ১৯৬৭ সালে এক চাঞ্চল্যকর ঘটনার পর স্টেশনটি বন্ধ হয়ে যায়। স্টেশনের এক স্টেশন মাস্টার ও তার পরিবারের সদস্যরা রাতের বেলায় স্টেশনে একটি সাদা শাড়ি পরা মহিলাকে দেখতে পান। স্টেশন মাস্টার দাবি করেছিলেন ওই মহিলাটি রেল লাইনের ওপর দাঁড়িয়ে হেঁটে বেড়াচ্ছিল এবং হঠাৎ করে তিনি নাকি অদৃশ্য হয়ে যায়। পরদিন স্টেশন মাস্টার ও তার পরিবারের মৃতদেহ পাওয়া যায়। আচ্ছা, এই ঘটনাটি উনি আগে দেখেছিলেন এবং স্থানীয় মানুষের সাথে শেয়ার করেছেন। যেদিন শেয়ার করেছেন তার পরদিন সেই স্টেশন মাস্টার এবং তার পরিবারের মৃতদেহ পাওয়া যায়। স্থানীয়দের ধারণা ছিল তারা আত্মহত্যা করেছিলেন ভয়ে, যদিও এর কোনো সঠিক কারণ আজও অজানা। এই ঘটনার পর স্টেশনটি অভিশপ্ত বলে স্থানীয়রা মনে করতে শুরু করেন। রাতের বেলায় স্টেশনের আশপাশ দিয়ে যাওয়ার সময় অনেকেই এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। অনেকে দাবি করেন স্টেশনের প্ল্যাটফর্মে সাদা শাড়ি পরা এক মহিলাকে দেখা যায়। কেউ কেউ বলছেন স্টেশনের পরিত্যক্ত ভবনে অদ্ভুত অদ্ভুত শব্দ শোনা যায়, যেমন কারো কান্না বা হাঁটার আওয়াজ। স্টেশনের ট্র্যাকের আশেপাশের আলোগুলো জ্বলে উঠতেও দেখেছে কেউ কেউ, যদিও সেখানে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না। এর ফলে স্থানীয়রা স্টেশনের আশপাশ দিয়ে যাওয়া বন্ধ করে দেন। ১৯৬৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত এই স্টেশনটি সম্পূর্ণ বন্ধ অবস্থায় ছিল। ২০০৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই স্টেশনটি পুনরায় চালু করা হয়। তার আগে রেলওয়ে কর্তৃপক্ষ একাধিকবার পরীক্ষা করেও জানায় এখানে কোনো ভৌতিক কার্যকলাপের প্রমাণ মেলেনি। এরপরেও স্থানীয়দের মধ্যে ভয়ের অনুভূতিটি রয়ে গেছে। বর্তমানে বেগুনকোদর একটি কার্যকরী রেল স্টেশন হলেও অতীতের ভৌতিক গল্প আজও মানুষের মনে জায়গা করে নিয়েছে। ভারতের অনেক জায়গার মধ্যে এমন কাহিনীগুলো লোকবিশ্বাস, ভয় এবং কৌতূহলের মিশ্রণে জন্ম নেয়। বেগুনকোদরের গল্প এমনই একটি, কিন্তু এমন হলেও সম্পূর্ণ সত্যি। স্থানীয় সংস্কৃতি, কিংবদন্তি ও লোকগল্পের মধ্যে এই ধরনের ঘটনাগুলো গুরুত্বপূর্ণ স্থান দখল করে। পরিশেষে ভূতবেলা শ্রোতাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, যার রটে তা কিছুটা হলেও বটে। এরপরে উনি ওনার ঘটনাটি শেষ করেছেন, তারপর লিখেছেন সবাই ভালো থাকবেন। পরবর্তীতে উনি ঘটনা লিখবেন বলে জানিয়েছেন, যদিও এটি ওনার আগের পাঠানো একটি ঘটনা। আমার কাছে আরও একটি মেল রয়েছে, সেই মেলটি আমি যদি সুযোগ হয় আরমান ভাইয়ের কাছে আরেকটি ঘটনা শুনবো, তারপর পড়ে শোনানোর চেষ্টা করবো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে সেটা সম্ভব হবে। দেখি আমরা তাহলে আর কয়েকটা কথা পড়ে ফেলতে চাই। যারা আমাদের সাথে ছিলেন আমি তাদের কথাবার্তাগুলো পড়ছি। লিখেছিলেন আমাদেরকে আচ্ছা, সাগর মিয়া লিখেছিলেন যে আচ্ছা আমি সত্যি এসেছিলাম কিনা। বনলতা লিখেছেন ভাইয়া ওল্ড মেইল পড়েন। আচ্ছা, বনলতার কমেন্টটি পড়ার আগেই কিন্তু আমি পড়ে ফেলেছি একটি পুরনো মেইল, যদিও মেইলটি অনেক ছোট। ভয় লাগছে শুনছি আমি এবং আমার বড় ভাই মোজাহিদ ইসলাম লিখেছিলেন। মোজাহিদ, অনেক অনেক শুভকামনা। লিখেছিলেন আমাদেরকে আচ্ছা ভাইয়া মনে হয় আপনাকে দেখেছি। সাগর মিয়া লিখেছিলেন মেঘডুমুরের বিল মানিক ঘামার থেকে। আচ্ছা, শুনছি আব্দুল্লাল মানিক ভাই ছিলেন আমাদের সাথে। আচ্ছা, ওনার সাথে আরও কয়েকজন আছেন, শাম্য, মামুন এবং উনি মানিক, তিনজন মিলে আমাদেরকে শুনছেন। তিনজনের জন্য শুভকামনা। বরকত ভাই ছিলেন আমাদের সাথে, লিখেছিলেন আরিফুল ভাইয়ের ঘটনা মানে অন্যরকম ভয়ানক অনুভূতি। জানি না আরিফুল ভাই আমাদেরকে শুনছেন কিনা, তারপরও আরিফুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছিলেন রিশা রুহি, গল্পের শুরুটাই কেমন ভয় ভয় লাগছে। যদিও ঘটনাটি ছোট, কিন্তু আসলে এরকম লোককথা কিন্তু বিভিন্ন জায়গায় প্রচলিত আছে, যেমন আমাদের আশেপাশেও আমরা একটু যদি চেষ্টা করি এমন ঘটনা অনেক বের করতে পারবো, যেগুলো আসলে প্রাচীনকাল থেকে এখনও প্রচলিত হয়ে আসছিল। লিখেছিলেন আমাদেরকে সাগর মিয়া লিখেছিলেন আচ্ছা ওকে, আপনি কি বাইক নিয়ে এসেছিলেন নাকি? আচ্ছা, আমি এসেছিলাম কোনো একটা মাধ্যমে। আমাদের সাথে ছিলেন দ্বিতীয় মেইলের কথাটা ভয়ানক, নয়ন সরকার ভাই। উনি কথাগুলো লেখেন ঠিক আছে, সুন্দর সুন্দর কিছু কথা লেখেন, কিন্তু আসলে লাইনের সাথে পরের অংশটুকু মেল পাই না। যেমন দ্বিতীয় মেইল বেশ ভয়ের কথা।
আচ্ছা আচ্ছা, এইভাবে লিখেছিলেন। ওকে, ধন্যবাদ ভাইয়া। আমাদের সাথে সবসময় যুক্ত থাকে নয়ন সরকার ভাই, রেডিও সারাবেলার সাথে সবসময় জড়িত, সকাল থেকে এবং রাত পর্যন্ত যতগুলো অনুষ্ঠান হয়। তবে নয়ন ভাইকে একবার আমন্ত্রণ জানাতে চাই ভূতবেলায়, আপনারা কি বলেন? ছিলেন আমাদের সাথে আচ্ছা রাহুল মিয়া ছিলেন, উনি সালাম জানিয়েছিলেন। ওয়ালাইকুম সালাম। আতিফ ইসলাম ছিলেন, ভয় লাগছে, থ্যাংক ইউ। ছিলেন আমাদের সাথে জান্নাত বাপি। রেল স্টেশনের ইমেল কি এতটুকুই? জি, এতটুকুই ছিল। এটা আসলে লোককথা যে মানে স্টেশন সম্পর্কে একটা উনি গল্প প্রচলিত আছে। আপনারা যদি গুগলে সার্চ করেন এই মুহূর্তে, আপনারা বেগুন কোদর রেল স্টেশন লিখে সার্চ করবেন। এবং আমি যতদূর এই ঘটনাটা প্রথম শোনার পর সার্চ করেছিলাম, বেগুন কোদর রেল স্টেশন লিখে সার্চ করবেন, দেখবেন প্রথম যে রেজাল্ট আসবে একটা সাদা কালো পরিত্যক্ত একটা ভবনের ছবি দেখতে পাবেন আপনারা। সেটা সেই 1960 সালের ছবি, এবং তারপরে ওটা হচ্ছে দীর্ঘদিন বন্ধ ছিল। এবং আমারও কিন্তু কৌতূহল জেগেছিল যখন প্রথমবার আমি এই ঘটনাটা পড়ি, আপনাদেরকে পড়ে শোনাই। তারপর যখন বাসায় ফেরার পর আমি সার্চ করে দেখেছিলাম আসলে এই ঘটনাটা সত্যি। বিভিন্ন পেপার পত্রিকা এবং বিভিন্ন ব্লগিং যে ওয়েবসাইটগুলো রয়েছে এবং নিউজও আছে এই সম্পর্কে, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। ঘটনাটা আসলেই সত্যি। তো যাই হোক, ওকে, সাগর মিয়া লিখেছিলেন যে আমি বাইক নিয়ে এসেছিলাম কিনা। না ভাই, আমি বাইক নিয়ে আসিনি, আমি রিক্সায় ছিলাম। লিখেছিলেন রাহুল মিয়া, অনেক ভয় লাগছে। তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে ছিলেন দেবাদৃত সাহা, হ্যালো লিখেছিলেন আমাদেরকে লিখেছিলেন আরও শাহরুল, আরও ঘটনা শুনতে চেয়েছেন। সুজন কুমার ছিলেন আমাদের সাথে, ছিলেন সিঙ্গেল লাইফ, আচ্ছা মুন্সিপাড়া থেকে বেলাল মিয়া ছিলেন। তো যাই হোক, আমি আসলে আর কথা বাড়তে চাই না। ওকে, ফাইন। এই মুহূর্তে আমি চলে যেতে চাই আমান ভাইয়ের কাছে, ওনার কাছে শুনবো আরেকটি ঘটনা। ভাইয়া, এবারে আমরা কোন ঘটনা শুনবো আপনার থেকে? এটা আরো অনেক ভয়ানক। আচ্ছা। এই আমি আমার কাজের ক্ষেত্রে আমি ওয়াটার পাম্পের টেকনিশিয়ান। আমার কোম্পানির নাম বললাম না, জি, এটা কখন লিখলাম। আমি আমার জীবনে কাজ করতে করতে অনেক বড় একটা হাসপাতালে কাজে গেলাম। যাওয়ার পরে ওইখানে 2-4 দিন কাজ করতে করতে আমি এক বোনের সাথে ঘনিষ্ঠ হয়ে গেলাম। আচ্ছা। ওখানে ঘনিষ্ঠ হয়ে মানে আমি ওনাকে বললাম, আপনাদের এত বড় হসপিটালে লাশ তো কাটা হয়, জি, পোস্টমর্টম। আমাকে বলতেছে, হ্যাঁ কেন আজকে আরমান সাহেব কেন জানি এই ধরনের কথাটা বললাম। আমি বললাম, আপনি জানেন তো আমি যাদের যাদের সাথে উঠবোস করি সব জায়গায় ঢুকতে পারি। আচ্ছা আচ্ছা। পারমিশন লাগে আমার, এবং পারমিশন লেটার আমার কাছে থাকে সব সময়। আমি বললাম, উনি আবার বলল, ঠিক আছে আরমান, তো একদিন আসো, ভয় করবো না তো? আমি বললাম, ভয়ের কি আছে? তো আমাকে উনি আবারও প্রশ্ন করলেন, আচ্ছা ভয়ের কি আছে, পোস্টমর্টম মানে বোঝো? এমন পোস্টমর্টম কেমন? বলে, যখন আসতে পারবো তখন আমাকে ফোন দিও। ঠিক আছে, কখন? আমাকে আবার বললো, তো দিনে তো হয়তো সময় পাও না। হ্যাঁ, দিনে তো আমি সময় পাই না, ব্যস্ততার মধ্যেই থাকি। তো আমি ভাবলাম রাত্রে সময় পাই, রাত্রে একদিন এসে সময় দিয়ে যাব। আচ্ছা। সম্ভবত রবিবার, শুক্র শনি বদ্ধ থাকে পোস্টমর্টম। আচ্ছা। তো আমি ওনাকে মানে বাসা থেকে বের হওয়ার আগে কল করছি। ওকে। বলে, ঠিক আছে, আমি সিএনজি পাঠিয়ে দিয়েছি, আপনি ওখানে ওইটাতে করে আসেন। আমি ঠিক আছে। সিএনজি আবার পাঠাতে গেলেন কেন? আমাকে বলতেছে, আপনি একজন আমাদের নামি দামি কোম্পানির টেকনিশিয়ান। বললাম, আরে ওইটা কোনো ব্যাপার না। তো আমাকে ওই সিএনজিওয়ালা নিয়ে আসলো।
আচ্ছা আচ্ছা। আমাকে ছেঞ্জেল মামা বলতেছে, মামা কই যাচ্ছেন? কেন? হসপিটালে, তোমাকে যে পাঠিয়ে দিছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা। তো গেটে আসলাম, আধা ঘন্টার পথ। গেটে আসার পরে আমি গেট পাসটা রেখে আসছি, মানে পকেটে কোনো টাকা নিয়েও বের হয় নাই। আচ্ছা আচ্ছা, ওকে। তাড়াহুড়োর কারণে কারেক্ট 9:40 নামছি ওইখানে। শুধু ফোনটা নিয়ে আসছি। আমাকে দারোয়ান তো ঢুকতে দিচ্ছে না। আমি ঠিক আছে, ফোন দিচ্ছি আমি। তো এক পর্যায়ে আমার সাথে তর্ক বিতর্ক হলো। আমি বললাম, আঙ্কেল, তর্ক করে কোনো লাভ নাই। আচ্ছা। আমার এখানে একটা লিকেজের কাজ ছিল, কাজটা করে গেছি, ওটা আমার চেক দিতে হবে। আজকে রাত্রে চেক না দিলে আমার আবার সমস্যা আছে, চাকরিটাই চলে যাবে। বলে আচ্ছা 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 ঠিক আছে জি। তো উনি এই কথা বলে ছেড়ে দিলেন। তো ঢোকার পরে ওনাকে কল দিলাম, কল দিয়ে বললাম এই ব্যাপার। আমাকে বলতেছে, আপনার ওখানে এত কিছু হয়েছে, আপনাকে আমাকে ফোন দেন না কেন? আমি না, ওটা নিজের ম্যাটারটা নিজেই সামলিয়ে নেই, তো আপনাকে হয়রানি করাবো কেন? তো উনি আমাকে মানে 1 প্যাকেট সিগারেট দিচ্ছে। আচ্ছা। আমি বললাম, সিগারেট কেন? মানে 1 প্যাকেট স্টার দিচ্ছে আমাকে। আমি আবার সবসময় কাজের ক্ষেত্রে স্টার। তো এখন উনি আমাকে রুমে ঢোকালো, উনিও ঢুকলো, ঠিক আছে। আমি আবার বললাম, আচ্ছা আমরা তো আসলাম, ঢুকলাম। তো উনি আমাকে সাদা পোশাক পরালো, মানে ওই ড্রেসের উপরে। তো উনি চাদরটা সরালো। জি। মানে অস্ত্র যেগুলো, যে অস্ত্রগুলো রাখা আছে, মানে আমি অস্ত্র দেখে মানে অবাক হয়ে গেছি ওখানে। মানে এক একটা অস্ত্র 4 ইঞ্চি থেকে শুরু করে মানে 20 ইঞ্চি অব্দি পর্যন্ত আছে। তো আমি বললাম, এত অস্ত্র? সে বললো হ্যাঁ। আমি বললাম, আপনার সাথে লোক নাই? বলতেছে আছে, ওই যে ঘুমাচ্ছে। তো আমি বললাম, ওনার তো বয়স অনেক। বলে, বয়স অনেক হলেও সে অনেক কিছুই জানে। আমি ঠিক আছে, কাকাটাকে ডাকতাম। তো উনি কাকাকে ডাক দিল, ডাক দিয়ে বলল, লাশটাকে নিয়ে আসুন। আচ্ছা আচ্ছা। পদ্মার আড়ালে ছিল লাশটা, নিয়ে আসলো। আমাকে বলল, এই লাশটা এখন কাটা হবে। আমি বললাম, লাশ কাটা হবে মানে? সে আমাকে বলতেছে, দেখেন, আপনি তো আসছেন, দেখেন। তো উনি প্রথমে কি করলো, প্রথমে মাথার যে কান থেকে থোতা এই অবধি পর্যন্ত মানে চামড়াটা ছিল আমার চোখের সামনে, সবকিছু স্টিল দেখতেছি। আমি বললাম, এটা কি করতেছে? বলে, এই তো বলা হয় পোস্টমর্টম। বললো আচ্ছা। তো আমিও মনোযোগের সহিত দেখতেছি, মানে মানুষের শরীরের কেমন একটা গন্ধ, মানে গন্ধটা এক ধরনের তিতাও, মানে তিতাও না, মিঠাও না, না কোনো একটা বাজে গন্ধ, মানে অন্যরকম একটা ঘ্রাণ। তো উনি চামড়াটা কপাল পর্যন্ত নিয়ে পল্টে দিল। পল্টে দেওয়ার পরে ওই মোটা যে চা পাতিটা আছে ওইটা দিয়ে মানে মাথার চারপাশটা মানে গোল করে কাটলো। মানে কাটার কোনো শব্দ নেই, কিন্তু যে একটা তীব্রতা শব্দ হবে, যেমন আমরা গরু মাংস কিনতে গেলে একটা ছোট যে আওয়াজ হয়, মানে ওটার কোনো আওয়াজ নেই, মানে এত ধারালো।
হুম। আমি বললাম এখন মাথাটা কেটে কি করবো? বলে দেখো তুমি। তো মাথাটা কাটার পরে মানে হুম। মাথার খুলিটা খুললো। খোলার পরে আমি দেখলাম মানে মানে যে মানে মানুষের যে মানে এক ধরনের যেভাবে ভাত গেলে তারপরে তরকারি গেলে হুম। ওই গলাটা কেটে ফেললো এখানে। হ্যাঁ। কেটে ফেলার পরে ওই মস্তিষ্কটা মানে আমার লাশ থেকে মজাকটা বের করলো। হুম। বের করে একটা পাত্রে রাখলো। রাখার পরে ওই মাথাটা ওই বয়স্ক লোকটা আবার সেলাই দিচ্ছে। হুম। মানে উনিকে এইদিকে কাজ করতে উনি আবার কি করলো মানে লাশটাকে মানে বুকের মাঝখান দিয়ে ফাড়া শুরু করছে। যখন বুকের মাঝখানটা ফাড়া শুরু করলো হুম। মানে ওদের ওখানে একটা স্প্রিং জাতীয় একটা জিনিস আছে, বাট ওইটাকে বুকের ভিতরে ঢুকাইয়া মানে হাইড্রোলিক একটা যেমন জগ আছে না, ওইরকম হাইড্রোলিক দিয়ে মানে বুকটা ছিঁড়ে ফেললো। হুম। মানে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। মানে একদিক দিয়ে চোখের পানি আর একদিক দিয়ে মানে ভয় ভয়। হুম। তো আমি বললাম আমি একটা সেকেন্ড লাগালাম। হুম। মানে আমার ওইখানে আর আমার নিজের মস্তিষ্ক মেমোরিটা নষ্ট হয়ে গেছে। হুম। মানে আমি ওখানে কিভাবে যে আসলাম, কিভাবে যে কোথায় যাব না যাব, মানে আমার কোনো মাথায় কিছু আসতেছে না। হুম। তো আমি বললাম আচ্ছা একটা কথা বলবো, আপনি কত বছর হলো কাজ করেন? বলে 40 বছর। আচ্ছা ঠিক আছে। তো আমার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা? যে আমিও আপনার সাথে লাশ কাটবো। বলে আরমান সাহেব আপনি কি বলতেছেন? আচ্ছা আচ্ছা। এই রাত হাতে যদি রক্ত ধরেন হুম। হুম। তো আপনি তো খাইতেই চাবেন না, হুম। হাতে খাবেন না, আপনি জি, জি। অসুস্থ হয়ে পড়বেন। তো আমি বললাম না দেখেন না কেন, সমস্যা নেই। হুম। ওইখানে হাত গ্লাভস পরলাম। হুম। আমাকে একটা সিজারের প্লেট দেওয়া হলো। আমাকে বলতেছে এই নাভির উপর থেকে সোজা ফাড়ো। ফাড়ানোর পরে আমাকে বলতেছে মানে ওই অস্ত্রটার এতই ধার বলার জি। বাইরে। ওটা ফিরে মানে মানে আমি হুম। নিজের একটা অভিজ্ঞতা এসে গেল যে মানুষের পেটে যে নার্ভরি থাকে কিভাবে কিভাবে থাকে, সে অভিজ্ঞতাটা আমার হয়ে গেছে। হুম। আর ওটা ফাড়ার পরে আমাকে বলতেছে কিডনিটা বের করো। কিডনি দুটো বের করার পর ওই যে মানুষের যে নার্ভরি আছে ওটাকে বের করা হলো। বের করে যখন মনে করেন যে এক পর্যায়ে মানে ফেফড়ার যে একটা গলার একটা রগ থাকে পাইপ, ওইটা এমন ভাবে টান দিচ্ছে মানে লাশের শরীর পুরাটায় নড়তিছে। মানুষের পুরা ফেফড়াটার সাথে আর কলজার সাথে মানুষের শরীরে একটা রগ আছে, যে একটা রগ ছিঁড়ে গেলে নাকি ওদের একটা ব্যতিক্রম একটা রোগ তৈরি হয়। উনি আমাকে বলল আচ্ছা এই ব্যাপার। তো মানে লাশটা পুরাটাই নড়তিছে। আচ্ছা। আমি আবার বলতেছি আপনি কাজ করতেছেন এখানে, পুরো লাশটা নড়তিছে কেন? বলে এর সঙ্গে কিছু কিছু মেইন রগগুলো থাকে, সেগুলো হতে কাটা হয়নি। আমি বললাম আচ্ছা ঠিক আছে আমাকে ব্লেডটা দেন। আমি ওই ফেফড়ার ভিতরে হাতটা ঢুকাই দিলাম।
ঢুকাই দিয়ে মানে রগগুলো কাটতেছি, মানে আমার হাত ওইখান থেকে মানে বের হচ্ছে না। মানে আমি আবার নিজেকে মনে করতেছি যে ওইখানে আমার হাতটা আটকে গেছে অটোমেটিকলি। আমি আবার ভাবতেছি আরে না, আমি তো রগেই কাটিনি এখনো। আচ্ছা, এটা আমি কিভাবে ভাবতে পারি? পরে উনি আমাকে বললো কিছু হয়েছে নাকি? আমি বললাম ভাই আপনি এত কিছু বোঝেন কিভাবে, কিছু হয়েছে নাকি আমার? উনি আবার আমাকে বলতেছে যে মানুষের চেহারা দেখলে মানে মুখটা দেখলে বোঝা যায় যে কি সমস্যা আছে। আচ্ছা 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 ঠিক আছে, থ্যাঙ্কস বোঝার জন্য। আচ্ছা আচ্ছা ওকে। তো লাস্টটা মানে সবগুলো বের করলাম, কলজা নাহলে ফেফড়াটা বের করলাম, উনি নার্ভটা বের করলো। বের করার পরে ওনার যে হাত আছে ওই লাস্টটা, ওই হাতের দুইটা রগ বের করলেন। রগ দুটো অনেক বড়। ওই রগগুলো বড়, যেমন বড় ছিল তেমন মোটাও ছিল, অনেকটা শক্ত। উনি আরেকটা আলাদা পাত্রে রাখলেন। মানে মানুষের যে শরীরে যে কটা কলকবজা আছে সবকিছু আলাদা আলাদা পাত্রে রাখলেন। উনি আবার বললো এগুলো এখন, এই জিনিসগুলো এখন ফ্রিজে রাখা হবে। মানে এক ধরনের আইসিইউ বলা হয়, যারা মৃত্যুর পরে একটা আইসিইউ আছে, আবার মৃত্যুর আগে একটা আইসিইউ আছে। তো উনি এখানে রাখলো। আমি বললাম ভাই আমার যথেষ্ট পরিমাণ বোঝা হয়েছে। আমাকে বলতেছে এই রাত্রিবেলা আপনাকে ছেড়ে দেওয়া যাবে না। ভাই বেশি বাজে নাই তো, 11টা বেজে গেছে। আমি বললাম এত তাড়াতাড়ি শেষ হলো? আমাকে আবার বলতেছে শেষ হওয়ার মানে তো আছে। আমি বললাম ভাই এইখানে শুইতে পারি, একটা কারণে আমি শুভ না। যেমন যে এখানে যে শুভ, যে আমি যে এই কাজগুলো করছি, আজকে শোয়ার কোনো মানে আমার মাথায় এই জিনিসটা আসতেছে না। মানে এতটা ভয় লাগতেছে, আবার নিজেকে ঘৃণা লাগতেছে যে একটা মানুষকে কিভাবে কাটতে পারে। জি জি। তা আমি ওনাকে বললাম একটা মানুষকে কিভাবে কাটতে পারে। তেমন ওনাকে বললাম যে এই ধরনের জিনিসগুলো আপনি যে কাজগুলো করেন আপনাকে ভয় লাগে না? আপনি ওনাকে প্রশ্ন করছিলেন যে হ্যাঁ বুঝতে পারছি। তো উনি আমাকে বলতেছে ভয় তো অবশ্যই লাগে, ভয় লাগার না কি আর আছে, ভয় তো আল্লাহকেই করি। বাহ, এটা সুন্দর একটা কথা বললেন। তো আমাকে উনি এমন একটা প্রশ্ন করলেন যে আরমান সাহেব, তুমি যেমন আজকে একটা মানুষের একটা বিল্ডিং গড়ে তুলছে, ওই বিল্ডিংটাকে যেমন আঘাত করো, তেমনি আমি আমার টাকার জন্য এই মৃত মানুষটাকে আঘাত করা হয়। আমি বললাম সেই বলি মানুষ দিয়ে মানুষ, এটা কিভাবে সম্ভব? যে এটার জন্য কোনো একটা আধুনিক একটা যন্ত্র বের করতো, বলে এটা সম্ভব না। আমি আচ্ছা ঠিক আছে। উনি আমাকে বললো আরমান সাহেব, আপনি আজকে যে সময়টা দিচ্ছেন একটা পারিশ্রমিক পাবেন। ঠিক আছে, কালকে দেখা যাবে। জি। তো ওই দিন মানে যেদিন আমি হসপিটালে আসলাম, ওই দিন ওই কাজ করে ভোরবেলা রওনা দিছি। যে
আমার আর খাওয়া দাওয়া আর ভালো আসতেছে না। মানে আমি দিনের বেলা যেমন তেমন ঘুমাইছি। আমার স্যার আমাকে বললো, আরমান তুমি যে ছাইটা আসনে আজকে? না স্যার, কালকে একটু ছবি দেখছি তো ফোনে, ওই জন্য ঘুমাইনি। আচ্ছা। বললো আচ্ছা, তো লোক ধরেছো কতগুলো? বললাম বেশ কিছু লোক ধরেছি, সমস্যা নেই। তো মানে সারাদিন কিন্তু কিছু খাইনি আমি। আবার সন্ধ্যার সময় ভালোই গেল, 6টা 7টা 8টা 9টা, একদম 9টা যখন পার হইল, জি, মানে বাস্তবে মানে আমি যে ওইখানে মানুষটা আছি, মানে আমার সব চোখের সামনে ভাসতেছে। মানে বাস্তবতা আমার সামনে সবকিছু আছে, মানে আমি কাজ করতেছি। আমি আবার মানে সুন্দর করে এক জায়গায় বসলাম, বসার পর ভাবতেছি, আচ্ছা আমি যে এটা শখের বশত করলাম, এটা তো আমার শখ অথবা খেলার বয়স ছিল, মানে ওই মুহূর্তটা। কিন্তু ওটা আমি সিরিয়াস ভাবে নেই যে এটা আমার এত বড় একটা ভয়ের একটা আওয়াজ। মানে আমাকে কেউ বলতেছে যে আমাকে মারিস না। আমি আবার মানে শুনিও না শোনার ভান করতেছে, হয়তো বাইরে হয়তো এই ধরনের আওয়াজগুলো হচ্ছে, হতে পারে মানুষের সাথে কেচাল টেচাল বাজে। তো আমি একটা সিগারেট জ্বালালাম, আমি দেখি তাও কোনো কাজ হচ্ছে।